আজকে আমাদের মাদ্রাসা সার্ভিস কমিশনের যে গতকাল পরীক্ষা হয়েছে তার ফিলোসফির যে প্রশ্নপত্র সেই প্রশ্নপত্রের সেকেন্ড পার্টের আলোচনা আজকে আমরা করব। অর্থাৎ গতকালের ক্লাসে, যে ক্লাসের রেকর্ডিং অলরেডি ইউটিউবে অ্যাভেলেবেল, সেই ক্লাসে অলরেডি 1 নাম্বার থেকে 50 নাম্বার অবধি মোটামুটি ভাবে সমস্ত প্রশ্নের উত্তর, দু একটি ছাড়া সমস্ত প্রশ্নের উত্তর আমাদের আলোচনা হয়েছে গতকালই। আজকে আমরা 51 নাম্বার প্রশ্ন থেকে একদম 90 নাম্বার প্রশ্ন অবধি আমরা কোয়েশ্চেনের আনসার গুলো সব ডিসকাস করব। আমি কখনোই এটা ক্লেম করতে পারি না যে আমি যেটা আনসার করছি সেটাই একদম সঠিক, সেটাই একদম কারেক্ট। বাট আমি সবসময় এটা চেষ্টা করি বই দেখে বইয়ের যে সঠিক আনসারটা খুঁজে বের করে তোমাদের দেওয়ার চেষ্টা করি। সেখানে দু একটা হয়তো বা ভ্রান্তি থাকতেও পারে, সেখানে সেটা তোমরা আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবে যে কোনো জায়গায় তোমাদের কোনো জায়গায় ভ্রান্তি মনে হলে। বাট অল অ্যাবাউট সমস্ত আনসারই কিন্তু আমি বই থেকে দেখে, কোনো নোটস মেটেরিয়াল না, আমি বই থেকে দেখে সে আনসার গুলো বের করে একদম ভালো করে নিজে চোখে মিলিয়ে দেখে তবে সেই আনসার গুলো দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, চলো আজকের আমাদের সেকেন্ড পার্ট, যে সেকেন্ড পার্টের আলোচনা আজকে আমি শুরু করব। আমি আজকে আগে স্ক্রিন শেয়ার করছি, তোমরা প্রশ্নটা সামনে দেখো। প্রশ্নটা সামনে দেখলে তোমাদের উত্তর করতে বা বুঝতে তোমাদের সুবিধা হবে। দেখো তো সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা? হ্যাঁ ম্যাম, দেখতে পাচ্ছি। আচ্ছা, সবার কাছে স্ক্রিন ক্লিয়ার আছে? আচ্ছা, আজকে আমরা 51 নাম্বার, প্রথমেই মানে এত স্টুডেন্টের ধরো ফোন পাচ্ছি, এবং কোনো কোনো হচ্ছে আমার স্টুডেন্ট নয় বা আমার কাছে তারা পড়েছে এরকম কোনো বিষয় নয়, এমন স্টুডেন্টের ফোন পাচ্ছি যাদের সবার একটাই বক্তব্য মানে দাঁড়াচ্ছে এই প্রশ্নটা দেখার পরে, যে প্রশ্ন অনেক সহজ ছিল বাট উত্তর করতে পারলাম না কারণ পড়া হয়ে ওঠেনি, সঠিক টাইমে সঠিক বিষয়গুলো পড়া হয়ে ওঠেনি। এই জন্য তোমরা হয়তো ভাবছো হয়তো যে সবাই ভীষণ ভালো পরীক্ষা দিয়েছে, অনলি হয়তো 20% কি 30% স্টুডেন্টস কিন্তু ভালো পরীক্ষা দিয়ে এসছে। না হয়তো তারা অনেকদিন থেকে প্রচুর পরিশ্রম করেছে, খাটাখাটনি করেছে, তারাই ভালো পরীক্ষা দিয়েছে। বাট বাকিরা হয়তোবা কোনো কারণে পড়াশোনার অভাবে, এবং অনেকে এটা মনে করেছে দীর্ঘদিন, যে দীর্ঘদিন ধরে কোনো পরীক্ষা হয়নি, সুতরাং পড়ে কি লাভ, পড়াশোনা করে তো দরকার নেই। সেই জন্য অনেকেরই পরীক্ষা কিন্তু সেই জায়গাতে খারাপ হয়েছে, হ্যাঁ, যেটা আমি শুনতে পাচ্ছি বাইরের স্টুডেন্টদের কাছ থেকে। যাই হোক, সেই বিষয়ে আমরা পরে আলোচনা করব। আমি তোমাদের সামনে স্ক্রিন শেয়ার করেছি 51 নম্বরের প্রশ্ন। হ্যাঁ, 51, এথিক্যাল রুলস আর নট এম্পিরিক্যাল, দে আর প্রায়োরাই। হ্যাঁ, এটা তো নিশ্চয়ই তোমরা সবাই উত্তর জানো। এটার উত্তর কি হবে? তোমরাই বলো যে এটার উত্তর কি হবে। যে নৈতিক নিয়ম অভিজ্ঞতালব্ধ নয়, এটি পূর্বসিদ্ধ। কে বলেছেন, কে বলেছেন বলো? ইমানুয়েল কান্ট। অবশ্যই অবশ্যই এটার উত্তর ইমানুয়েল কান্ট হবে। এথিক্যাল রুলস আর নট এম্পিরিক্যাল, দে আর এপ্রায়োরাই। 51 নম্বরের যেটা কারেক্ট আনসার হবে, 51 নম্বরের কারেক্ট আনসার ডি, ইমানুয়েল কান্ট হবে 51 নম্বরেরটা। এইবার 52 নম্বরেরটাও ভালো প্রশ্ন। 52 নম্বর, সাবস্টেন্স ইজ সিম্পল, ইনডিভাইসেবল অ্যান্ড সেলফ রিয়াক্টিং অ্যাটমস, অর্থাৎ দ্রব্য হলো সরল, অবিভাজ্য ও আত্মক্রিয়াশীল চিৎ পরমাণু। এখানে ওই একটা টার্ম দেখেই কিন্তু প্রশ্নের উত্তর বলে দেওয়া যায় যে চিত পরমাণু। একদম চিৎ পরমাণু আত্মক্রিয়াশীল। হ্যাঁ, আত্মক্রিয়াশীলতা হচ্ছে চিৎ পরমাণুর আবশ্যিক বৈশিষ্ট্য। এটা কিন্তু লাইবনিজের বক্তব্য। হ্যাঁ, দ্রব্য সম্পর্কে আমাদের প্লুরালিস্ট ফিলোসফার লাইবনিজ তার মনাড তত্ত্বে তিনি কিন্তু বলেছেন যে মনাড হচ্ছে পরমাণু, হ্যাঁ, যার মাধ্যমে এই জগৎ তৈরি হয়েছে, এবং এই মনাডের আবশ্যিক বৈশিষ্ট্যই হচ্ছে কিন্তু আমাদের মনাড হচ্ছে আত্মক্রিয়াশীল। ডেকার্ট এবং ডেকার্ট এবং স্পিনোজার দ্রব্যের সংজ্ঞায়, হ্যাঁ, যেখানে আমরা এটা দেখতে পেয়েছি তাদের দ্রব্যের সংজ্ঞায় দ্রব্য হলো স্বয়ংসৎ, যে তার নিজের অস্তিত্বের জন্য অন্য কোনো কিছুর ওপরে নির্ভর করে না। সেই নিয়েও কিন্তু প্রশ্ন এসছে, যেটা আমরা শুক্রবার দিনের লাস্ট ক্লাসে আমাদের ওয়েস্টার্নে আলোচনা করেছি। তো এইখানেই কিন্তু আত্মক্রিয়াশীলতা কিন্তু দ্রব্যের লক্ষণ, এটা কিন্তু লাইবনিজের বক্তব্য। 52 নম্বরের কারেক্ট আনসার অবশ্যই হবে কিন্তু তোমার ডি। 53 নম্বরের প্রশ্ন ভুল প্রশ্ন। যদি আমি বলবো ভুল প্রশ্ন, উত্তর কারেক্ট আছে কিন্তু প্রশ্নটা ভুল। দ্য নলেজ ইজ গিফট অফ এক্সপিরিয়েন্স ড্যাশ
Plato discusses in the book of Republic, the book of, in the book Phaedo, in the book Theaetetus, and in the book Crito. খেয়াল করে দেখো যে কতটা প্রশ্ন, আমি শুধু যদি ওয়েস্টার্ন ফিলোসফির প্রশ্নই অনেক বেশি আমি দেখতে পাচ্ছি, কত প্রশ্ন তোমরা কমন পেয়েছো। এই টার্মটা দিয়েও আমি তোমাদের আলোচনা করেছি যে শুক্রবার দিনের ক্লাসে যে প্লেটো তার জ্ঞানতত্ত্বের আলোচনা কোন জায়গায় করেছেন, কোন গ্রন্থে করেছেন, কি করেছো উত্তর? থিয়েটেটাস। অবশ্যই অবশ্যই উত্তর থিয়েটেটাস, কিন্তু প্রশ্নটা ভুল। দ্য নলেজ ইজ নট আ গিফট অফ এক্সপিরিয়েন্স। প্লেটো কখনোই এটা বলেননি, প্লেটো কখনোই এটা বলেননি যে জ্ঞান হচ্ছে আমাদের অভিজ্ঞতার অবদান। আমি বারবার করে বলেছি হ্যাঁ যে প্লেটো কিন্তু অবশ্যই তার পূর্ববর্তী সোফিস্ট ফিলোসফারদের মতকে সম্পূর্ণরূপে অস্বীকার করে প্লেটো কিন্তু এটা বই বলছে। ম্যাম ওই সমরেন্দ্র বইতেও কিন্তু দেখে তোলা আছে, জ্ঞান অভিজ্ঞতার দান নয় বলেই বইতে তোলা আছে, ওটা ভুল মিস্টেক করে দিয়েছে, 9টা আর দেয়নি। হ্যাঁ 9টা আর দেয়নি, ঠিক আছে উত্তর ঠিক জানেন আছে। তো? আমি একটা হ্যালো হ্যাঁ ম্যাম, বলো। আমি হ্যাঁ একটা বইয়ে বলো পেয়েছি ম্যাম এই প্রশ্নটা, ওই এসএসসির বইগুলো, এসএলএসটির বইগুলো, শর্ট কি? কোশ্চেনে যে বইগুলো থাকে প্র্যাকটিসের জন্য, মানে সেম মিলে গেছে ওখান থেকে প্রশ্নটা। অ্যান্সার থিয়েটারটা সি রয়েছে আর প্রশ্নটা হ্যাঁ সেম রয়েছে, জ্ঞান হচ্ছে অভিজ্ঞতার দান। না, ভুল ভুল। জ্ঞান কখনোই প্লেটোর মতো হ্যাঁ অভিজ্ঞতার ম্যাম, দান নলেজ ইজ নয়। নট পারসেপশন, প্লেটো তো বলেছেন, সুফিসদের তো খণ্ডন করেছেন। ম্যাম এই কোশ্চেনটা দেখে রীতিমতো ঘাবড়ে, কিন্তু প্লেটো কবে বললো জ্ঞান অভিজ্ঞতা দান? এই এরকম তো বক্তব্য প্লেটোর পাই না। থিয়েরিটাতে একদম তাই। মানে নর্থক দিকটা আলোচনা পেয়েছি যে জ্ঞান অভিজ্ঞতা সেটা খণ্ডন করছে, কিন্তু জ্ঞান অভিজ্ঞতা দান এরকম তো কোনো বক্তব্য কোনোদিন প্লেটোর বলেনি, কোনোদিন বলেনি। না। সোফিস্টদের মতকে খণ্ডন করে প্লেটো সবসময় এটা বলেছে হ্যাঁ নলেজ থ্রু কনসেপ্ট, ঠিক আছে, নলেজ ইজ নট পারসেপ্ট। হ্যাঁ, পারসেপশনের মাধ্যমে, অভিজ্ঞতার মাধ্যমে আমাদের জ্ঞান হয় না। নলেজ থ্রু কনসেপ্টের কথা প্লেটো তার দর্শনে বলেছেন। যাই হোক, উত্তরটা এখানে ঠিক, প্রশ্নটা এখানে ভুল দিয়েছে। এখানে বলা উচিত ছিল বাংলায় যদি আমি বলি যে নলেজ অভিজ্ঞতার দান নয়। হ্যাঁ, এইটা প্লেটো আলোচনা করেছেন। যাই হোক, জ্ঞান প্রসঙ্গে প্রশ্নটা হয়তো ওনারা কারেক্ট হিসাবেই রাখবেন, কারণ জ্ঞান সম্পর্কে প্লেটো তার থিয়েটেটাস গ্রন্থেই আলোচনা করেছেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তাছাড়া ম্যাম অভিজ্ঞতা সম্বন্ধে সেই থিয়েরিটাস গ্রন্থেই বলছেন, মানে খণ্ডন হ্যাঁ প্রসঙ্গ একদম অভিজ্ঞতা একদম নিয়ে। একদম একদম, এই জন্যই বললাম, ঠিক আছে। ম্যাম কি- হ্যাঁ ক্রিটোতে বলো। কি, ক্রিটো গ্রন্থে কোন বিষয়ে আলোচনা করেছে? আমি তো সব জিনিস আলোচনা করে দিয়েছি শুক্রবারের ক্লাসে, ম্যাম যে হচ্ছে কোন গ্রন্থে কি বিষয়ে আলোচনা রাষ্ট্রের করেছেন। কথা তো ম্যাম আদর্শ রাষ্ট্রের কথা রিপাবলিক আলোচনা করেছেন না? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু মাইক্রোফোন মিউট করো, একটু প্লিজ মাইক্রোফোন মিউট করো, আমাকে একটু বলতে দাও। রিপাবলিক গ্রন্থে প্লেটো তার আদর্শ রাষ্ট্র ব্যবস্থা, তার জাস্টিস সিস্টেম নিয়ে তিনি রিপাবলিক গ্রন্থে আলোচনা করেছেন। ফেডো গ্রন্থে তিনি কিন্তু আত্মার অমরতা, সোল কনসেপ্ট, হ্যাঁ এই কনসেপ্ট নিয়ে, গড কনসেপ্ট, এগুলো নিয়ে তিনি কিন্তু ফেডো গ্রন্থে আলোচনা করেছেন। থিয়েটেটাস গ্রন্থে তিনি কিন্তু জ্ঞান অভিজ্ঞতা, এইগুলো নিয়ে তিনি থিয়েটেটাস গ্রন্থে আলোচনা করেছেন। সোফিসদের জ্ঞান প্রসঙ্গে যে সোফিসদের মত, হ্যাঁ যা আমরা শুধুমাত্র দেখতে পাচ্ছি প্রত্যক্ষের মাধ্যমে, যা আমরা পাচ্ছি, যেটা তো বারবার করে সোফিস্টরা বলছে যে প্রত্যক্ষের মাধ্যমে যা আমরা পাচ্ছি সেটাই আমার কাছে জ্ঞান, কিন্তু প্লেটো কিন্তু সক্রেটিসের মতকে পুরোপুরি সমর্থন জানিয়ে বলছেন যে না, জ্ঞান কখনোই অভিজ্ঞতার দান হতে পারে না, ঠিক আছে। জ্ঞান, নলেজ আমাদের আসে নলেজ থ্রু কনসেপ্ট। হ্যাঁ, জাস্ট 53 নম্বরে কারেক্ট আনসার সি হবে। প্রশ্নটা ভুল রয়েছে, আবারও বললাম প্রশ্নটা ভুল রয়েছে। হ্যাঁ হ্যাঁ, যদিও বলেছে এই প্রসঙ্গে আলোচনা, হ্যাঁ এই প্রসঙ্গে আলোচনা বলতে পারো যে উত্তর প্রশ্নটা হয়তো অন্যরকম ভাবে ঘুরিয়ে দিয়েছে, ঠিক আছে, হয়তো এখানে প্লেটোর মত বলছে না, ওই সোফিসদের মতকে তুলে ধরে বলছে জ্ঞান অভিজ্ঞতার দান, এই প্রসঙ্গে আলোচনা প্লেটো করেছে থিয়েটেটাস নামক গ্রন্থে। উত্তর ঠিক আছে, থিয়েটেটাস নামক গ্রন্থে। 53 সি হচ্ছে কারেক্ট আনসার। ম্যাম 54 নাম্বার। ক্রিটো 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 গ্রন্থে লাস্টে ক্রিটো গ্রন্থে কি বলে? ক্রিটো ক্রিটো গ্রন্থে সক্রেটিসের শিষ্য ক্রিটোর অভিমত এখানে ব্যক্ত করা হয়েছে। সক্রেটিসের শিষ্য হচ্ছেন ক্রিটো, এবং ক্রিটো অন্যায়ভাবে সক্রেটিসকে যে দণ্ড দেওয়া হয়েছিল, প্রাণদণ্ড দেওয়া হয়েছিল। আমি সমরেন্দ্র বাবুর বইটা থেকে এখানে বলছি, অন্যায়ভাবে প্রাণদণ্ডে দণ্ডিত সক্রেটিসের সত্যবাদিতা, ন্যায়নিষ্ঠা ও রাষ্ট্রের প্রতি আনুগত্য বোধ প্রসঙ্গে সক্রেটিসের অনুগত শিষ্য ক্রিটোর অভিমত এখানে ব্যক্ত করা হয়েছে। মানে সক্রেটিসকে যে প্রাণদণ্ড দেওয়া হয়েছিল তার, সেটা কিন্তু পরবর্তীকালে তার শিষ্যদের ওপর গভীরভাবে সেটাকে প্রভাবিত করেছিল। সক্রেটিসের সত্যবাদিতা, ন্যায়নিষ্ঠ আনুগত্য, রাষ্ট্রের প্রতি আনুগত্য, সেইটা নিয়ে তার সক্রেটিসের যে অনুগত
শীর্ষ ক্রিটো রয়েছে, ক্রিটোর অভিমত এখানে ব্যাখ্যা করা হয়েছে। তো তাহলে হলো, এটা আলোচনা হলো। আর অ্যাপোলজি নামক গ্রন্থে মৃত্যুদণ্ডে দণ্ডিত সক্রেটিসের বিচারে সক্রেটিসের আত্মপক্ষ সমর্থন কি হওয়া উচিত ছিল। সক্রেটিস তো নিজে কখনোই আত্মপক্ষ সমর্থন করেননি, কি হওয়া উচিত ছিল সক্রেটিসের আত্মপক্ষ সমর্থন, সেটা অ্যাপোলজি গ্রন্থে আলোচনা হয়েছে। বই থেকে দেখে নিও, বইতে আছে ইন ডিটেল, নাহলে আমি শেষ করতে পারবো না। তারপরে 54 নাম্বার, the introspection is a method is an objective, the ideal, a personal and nothing of the above। কি হবে বলো, none of the above কি হবে? কি করেছো শুনি? ব্যক্তিনিষ্ঠ। না কি করেছে? না, ব্যক্তিনিষ্ঠ না। ইন্ট্রোস্পেকশন সবসময় একটা বস্তুনিষ্ঠ মতবাদ, ব্যক্তিনিষ্ঠ মতবাদ নয়। তোমরা সাইকোলজিতে ভালো করে পড়ে যাওনি। দ্য ইন্ট্রোস্পেকশন, ম্যাম এটা মনোগত মনোভাব তো অন্তর্দর্শন। অন্তর্দর্শন একটি বস্তুনিষ্ঠ মতবাদ, অন্তর্দর্শন একটি বস্তুনিষ্ঠ মতবাদ। বইতে দেখো, আমিও যদি সাইকোলজির বইটা আমার সামনে খোলা নেই, ঠিক আছে, কিন্তু অন্তর্দর্শন একটি বস্তুনিষ্ঠ মতবাদ, অন্তর্দর্শন কখনোই ব্যক্তিনিষ্ঠ মতবাদ নয়। দ্য ইন্ট্রোস্পেকশন মেথড ইজ অবজেক্টিভ মেথড। দাঁড়াও আমি দেখে নিচ্ছি, আমার কাছে বইটা সামনে নেই, যদিও আমি তোমাদের এটা পড়াইনি, ডলি ম্যাম এটা পড়িয়েছেন, ঠিক আছে। কিন্তু ইন্ট্রোস্পেকশন আমার যা মনে পড়ছে, আমি যা পড়েছি, হ্যাঁ, সাইকোলজিতে ইন্ট্রোস্পেকশনও কিন্তু ইটসেলফ একটা, যাকে একটা ব্যক্তিনিষ্ঠ, অবজেক্টিভ একটা সাবজেক্টিভ, মানে সেই ক্ষেত্রে তাহলে এখানে অবজেক্টিভটাই হবে। এটা অবজেক্টিভ আর অবজেক্টিভটাই উত্তর সাবজেক্টিভ। হবে। বস্তুনিষ্ঠ মতবাদ বলেই তো মতবাদ হিসেবে প্রতিষ্ঠিত, ব্যক্তিনিষ্ঠ মতবাদ কখনো ইন্ট্রোস্পেকশন নয়। তাই ইন্ট্রোস্পেকশন মেথড ইজ অ্যান অবজেক্টিভ মেথড। বস্তুনিষ্ঠ মতবাদ, পর্যবেক্ষণ, অন্তর্দর্শন এবং পরীক্ষণ, তিনটে পদ্ধতি অবজেক্টিভ মেথড। আর একবার বাংলা বইগুলো খুলে দেখো, যদিও আমি বারবার করে বলছি এই প্রশ্ন আমি দেখিনি, কিন্তু হ্যাঁ, আমি যা পড়েছি আমি সেই থেকে কিন্তু তোমাদের বলছি, ইন্ট্রোস্পেকশন মেথড ইজ অ্যান অবজেক্টিভ মেথড, এটা কখনোই পার্সোনাল ব্যক্তিনিষ্ঠ মেথড নয়। হ্যাঁ, 54 নম্বরের এই হচ্ছে কারেক্ট আনসার। যদিও আমি বলছি আমি বই দেখিনি, তোমরা বই চেক করে নিও, বাট আমি মোটামুটি 90% কনফিডেন্টলি বলছি এটা অবজেক্টিভ মতবাদ, এটা বস্তুনিষ্ঠ মতবাদ। 54 নম্বরের এই কারেক্ট আনসার হবে, এটা বস্তুনিষ্ঠ। আমি পড়েছি আগে, কারণ আমার মনের মধ্যে একটা ডাউট ছিল কোনো একটা টাইমে, যে হচ্ছে অন্তর্দর্শন মানেই হচ্ছে হয়তো ব্যক্তিনিষ্ঠ পার্সোনাল ব্যাপার, না, অন্তর্দর্শন এখানে বস্তুনিষ্ঠ মতবাদ, এই জন্যই মতবাদগুলোর মধ্যে কি ইনক্লুড করা হয়েছে, দেখে নিও একবার। 55 নাম্বার, দ্য অ্যানাদার নেম অফ দ্য ওয়েবার-ফেকনার ল ইজ, কি করেছো? দেহ ওয়েবার, মানুষ হ্যাঁ, দেহ মানুষ, দ্য ল অফ সাইকোফিজিক্স, দেহ মানুষ সম্পর্কীয় সূত্র। 55 নম্বরে সি হচ্ছে কারেক্ট আনসার, ল অফ সাইকোফিজিক্স, ওয়েবার ফেকনার ল, বিখ্যাত একটি ল বা বিখ্যাত একটি সূত্র, যেখানে কালিক বয়স এবং মানসিক বয়সের মধ্যে যে সম্পর্ক নির্ধারণ করা হয়, যেখানে যে বিভিন্ন রকম সূত্রগুলো ওয়েবার ফেকনারের রয়েছে, হ্যাঁ, সেই বিষয়টা এখানে ব্যাখ্যা করা হয়েছে। সি হচ্ছে, না ওটা আমি ম্যাম ভুল বললাম, সরি, ওয়েবার ম্যাম ফেকনার ল আলাদা। হ্যাঁ বলো। এর আগের প্রশ্নটা ব্যক্তিগত দেওয়া আছে ম্যাম, সমরেন্দ্র ভট্টাচার্যের বইয়ে 30 নম্বর পেজে দেওয়া আছে, অন্তর্দর্শন নিতান্ত ব্যক্তিগত বা পাত্রগত, ব্র্যাকেটে সাবজেক্টিভ পদ্ধতি দেওয়া আছে। আমার কেন যেন, আমি আরেকবার দেখে নেবো তাহলে, ঠিক আছে, তুমি ঠিক আছে আমাকে ম্যাম। বলছো বই থেকে, ঠিক আছে। 54 নাম্বারটা দাগ দিয়ে রাখো, কিন্তু সাবজেক্টিভ মেথড, ইন্ট্রোস্পেকশন, আচ্ছা ঠিক আছে, আমি একবার দেখে নেব। হ্যাঁ, ব্যক্তি পার্সোনাল ইয়ে তো নয়, পার্সোনাল মেথড তো ইন্ট্রোস্পেকশন নয়, অন্তর্দর্শন। আচ্ছা ঠিক আছে, আমি দেখবো, ঠিক আছে। 54 নাম্বারটা আমি একবার দেখবো যে আমি ভুল বলছি কিনা, বলতেই পারি আমি দেখিনি, দীর্ঘদিন আমি মানে সাইকোলজির বই খুলে দেখিনি, প্রায় 5-6 বছর, ঠিক আছে। তো 54 নাম্বারটা একটু দাগ দিয়ে রাখো। 55 নাম্বার অ্যানাদার, ওটা আমি আলাদা বলছিলাম, অ্যানাদার নেম অফ দ্য ওয়েবার ফেকনার ল, এটা কিন্তু তোমার সি হবে, ল অফ সাইকোফিজিক্স, দেহ মন সম্পর্কীয় সূত্র। ডলি ম্যামও আমাকে উত্তরটা করে পাঠালেন, ল অফ সাইকোফিজিক্স, দেহ মন সম্পর্কীয় সূত্র, ওয়েবার ফেকনার ল। 55 নম্বরের হচ্ছে তোমার সি হচ্ছে কারেক্ট আনসার। 56 নাম্বার, সেন্সেশন ইজ কনসিভড অ্যাজ দ্য সিম্পলিয়েস্ট এলিমেন্ট। হ্যাঁ, সেন্সেশন ইজ কনসিভড অ্যাজ দ্য সিম্পলিয়েস্ট এলিমেন্ট। একটা হচ্ছে স্টিমুলেন্টস, আর একটা হচ্ছে পারসেপশন, নার্ভাস সিস্টেম অ্যান্ড মাইন্ড। কি করেছো বলো? সংবেদনকে
প্রত্যক্ষের সরলতম উপাদান রূপে কল্পনা করা হয়। হ্যাঁ, এটা বি হবে কারেক্ট আনসার। সেন্সেশন ইজ কনসিভড অ্যাজ দ্য সিম্পলিয়েস্ট এলিমেন্ট। হ্যাঁ, এটা কিন্তু প্রত্যক্ষের সরলতম উপাদান হিসাবে সেন্সেশন বা সংবেদনকে দেখা হয়। 56 কিন্তু বি হবে তোমার কারেক্ট আনসার। ঠিক আছে, 56 বি হচ্ছে তোমার কারেক্ট আনসার, পারসেপশন। 57 নাম্বার, হুইচ অ্যামং দ্য ফলোইং ল ইজ নট আ ল অফ অ্যাসোসিয়েশন। অর্থাৎ কোনটা আমাদের ল অফ অ্যাসোসিয়েশন অনুষঙ্গ নিয়মের মধ্যে পড়ে না। হ্যাঁ, ল অফ কন্ট্রাস্ট, ল অফ সেলফ কন্ট্রাডিক্টরি, ল অফ কন্টিগুইটি অ্যান্ড ল অফ সিমিলারিটি। কি করেছো? স্ববিরোধিতা নিয়মটা। স্ববিরোধী নিয়ম। স্ববিরোধিতার বি নিয়ম, করেছি ম্যাম। একদম স্ববিরোধিতার নিয়ম বা 57 বি হচ্ছে কারেক্ট আনসার। ল অফ সেলফ কন্ট্রাডিক্টরি এটা কিন্তু অনুষঙ্গ নিয়ম নয়। ঠিক আছে, ইট ইজ নট ল অফ অ্যাসোসিয়েশন, এটা কিন্তু অনুষঙ্গ নিয়ম নয়। বাকিগুলো অনুষঙ্গ নিয়মের মধ্যে পড়ে, ল অফ কন্ট্রাস্ট, ল অফ কন্টিগুইটি আর ল অফ সিমিলারিটি। বাট ল অফ সেলফ কন্ট্রাডিক্টরি 57 বি হচ্ছে কিন্তু তোমার কারেক্ট আনসার। এইবার 58 নাম্বার, যদিও এগুলো আমি কিছুই দেখিনি। 58 নাম্বার, ডিভিশন অফ অ্যাটেনশন, মনোযোগের বিভাজন, পসিবল, নট পসিবল, পসিবল ইন পার্টিকুলার ফিল্ড অ্যান্ড নান অফ দ্য অ্যাবাভ। বলো, পসিবল না? আমার তো মনে হচ্ছে তাই। কি করেছো বলো? ডিভিশন অফ ডিভিশন অফ অ্যাটেনশনের ডিভিশন তো মানে অ্যাটেনশনের ডিভিশন বা মনোযোগের বিভাজন তো আমার তো মনে হচ্ছে এটার উত্তর পসিবল। বিভিন্ন ভাবে তো করা হয়েছে ম্যাম, মনোযোগের বিভাজন বিভিন্ন হ্যাঁ, ভাবে করা মনোযোগের হয়েছে। বিভাজন করা হয়েছে। সুতরাং 58 নম্বরের কিন্তু এ পসিবল হচ্ছে কিন্তু তোমার কারেক্ট আনসার। ডিভিশন অফ অ্যাটেনশন পসিবল, 58 এ কারেক্ট আনসার। 59, এটা তো খুব সোজা প্রশ্ন তোমাদের দিয়েছে যে when a group of people live together for a purpose of meeting the general needs of collective life, it is called society, caste, class and community. কি করেছো? কমিউনিটি করেছি। অবশ্যই কমিউনিটি কারেক্ট আনসার হবে। কমিউনিটি কারেক্ট আনসার হবে। সংঘবদ্ধ জীবনের সার্বিক প্রয়োজন সাধনের জন্য যখন কোনো জনসমষ্টি একত্রিতভাবে বসবাস করে তখন তো আমরা জানি যে তাকে সম্প্রদায় বলা হয় বা তাকে কমিউনিটি বলা হয়। 59 কারেক্ট আনসার কিন্তু ডি, কমিউনিটি হবে। হ্যাঁ, এটা কিন্তু সোসাইটি উত্তর হবে না। যে আমাকে প্রশ্নপত্র পাঠিয়েছে সে কিন্তু এটা ভুল আনসার করেছে, এটা সম্প্রদায় উত্তর হবে। 59 ডি হচ্ছে কারেক্ট আনসার। আমার তোমাদের চুপ থাকা দেখে, বেশিরভাগের চুপ থাকা দেখে এটা মনে হচ্ছে সাইকোলজি সোশ্যাল পলিটিক্যালটা ইন্ডিয়ান ওয়েস্টার্নের মতো ভালো করে পড়া হয়নি, কেন জানো? 60 নাম্বার, the existence of several political parties was declared in direct democracy, in indirect democracy, in a liberal democracy and in a socialist democracy. কি করেছো? একটা রাষ্ট্রে সেভারাল পলিটিক্যাল পার্টির মানে দ্য এক্সিস্টেন্স অফ সেভারাল পলিটিক্যাল পার্টিজ ওয়াজ ডিক্লেয়ার্ড। এটা আমার তো মনে হচ্ছে, যদিও ম্যাডাম পড়িয়েছেন আমি পড়াইনি, ইন আ লিবারাল ডেমোক্রেসি, উদারনৈতিক গণতন্ত্রের এটা একটা প্রকাশ নয় হ্যাঁ কি? ম্যাম, হ্যাঁ, হ্যাঁ ম্যাম, হ্যাঁ, এটাই উদারনৈতিক করেছি। গণতন্ত্রে একাধিক রাজনৈতিক দলের কথা বলছে। একদম একাধিক রাজনৈতিক দলের অস্তিত্ব উদারনৈতিক গণতন্ত্রেই ঘোষণা করা হয়। এটার কিন্তু উত্তর আমার যেটা মনে হচ্ছে 60 সি হবে, ইনা লিবারাল ডেমোক্রেসি। আমি তোমাদের না সাইকোলজি সোশ্যাল পলিটিক্যালটা আরেকবার করে পড়িয়ে দেবো এই এসএলএসটি পারপাসে। ঠিক আছে, ম্যাম ম্যাম তো যেমন ওই পড়িয়েছেন ওয়েস্টার্ন আর হ্যাঁ ম্যাম, ইন্ডিয়ান খুব যেমন ভালো করে হয় ম্যাম। আলোচনা করেছেন না ওইভাবে। ওইভাবে ঠিক হ্যাঁ আছে, ম্যাম, আমি খুব করিয়ে ভালো দেবো, হয়। করিয়ে হ্যাঁ, দেবো, করিয়ে দেবো, সুন্দর করিয়ে দেবো। ম্যাম। হ্যাঁ, করিয়ে দেবো। 60 হচ্ছে তোমার সি হবে কারেক্ট আনসার। ইন আ লিবারাল ডেমোক্রেসি দ্য এক্সিস্টেন্স অফ সেভারাল পলিটিক্যাল পার্টিজ ওয়াজ ডিক্লেয়ার্ড ইন আ লিবারাল ডেমোক্রেসি। 60 সি হচ্ছে কারেক্ট আনসার। এবার এইটা বলো, which of the following propositions does not have existential import? Everything is beautiful, Socrates is philosopher, some crows are black, there are white elephants. কি করেছো শুনি, তারপর আমি আমার উত্তরটা দিচ্ছি। সবকিছুই সুন্দর। হ্যাঁ, এ করেছি ম্যাম। কেন করেছো বলো? সবকিছুই সুন্দর কেন করেছো?
মানে অস্তিত্বমূলক তাৎপর্য ম্যাম এ বচন আর এ বচনের নেই, সেই জন্য সবকিছুই সুন্দর, এটা তো মানে হচ্ছে ওই ওই ঠিক জন্য সেই হিসাবে। ঠিক কেন নেই আমি আরেকটুখানি এখানে যুক্তি দিয়ে বোঝাই, তাহলে পরবর্তীকালেও তোমাদের এই বিষয়টা মনে থাকবে। হোয়াট ইজ কল্ড এক্সিস্টেন্সিয়াল ইম্পোর্ট? এক্সিস্টেন্সিয়াল ইম্পোর্ট কাকে বলে? এক্সিস্টেন্সিয়াল ইম্পোর্ট কোন ধরনের স্টেটমেন্টের মধ্যে এক্সিস্টেন্সিয়াল ইম্পোর্ট থাকে? আ স্টেটমেন্ট হ্যাজ এক্সিস্টেন্সিয়াল ইম্পোর্ট ইফ ইট ইমপ্লাইজ সামথিং এক্সিস্ট, অর্থাৎ যে বচনের মাধ্যমে বা যে স্টেটমেন্টের মাধ্যমে এটা বোঝানো হয় যে সামথিং এক্সিস্ট, কোনো কিছু অন্তত একটাও অন্তত আছে, ঠিক আছে, আছে, যেখানে একটা কোনো কিছু অন্তত একটার অস্তিত্ব যেখানে ডিক্লেয়ার করা হয়, তাকে কিন্তু বলা হয় এক্সিস্টেন্সিয়াল ইম্পোর্ট। হ্যাঁ, অস্তিত্বমূলক তাৎপর্য। আর এখানে যে তিনটে বচন আছে বি, সি আর ডি, সক্রেটিস ইজ আ ফিলোসফার, সক্রেটিস একজন ব্যক্তি মানুষ, সাম ক্রোজ আর ব্ল্যাক যখন বলা হচ্ছে অন্তত একটা ক্রো আছে যেটা হচ্ছে ব্ল্যাক, তার মানেই কিন্তু তাই। আই বচনের এটার মানেই কিন্তু তাই, সাম ক্রোজ আর ব্ল্যাক কথাটার মানে হচ্ছে অন্তত একটা কাক আছে যেটা হচ্ছে ব্ল্যাক। হ্যাঁ, আর দেয়ার আর হোয়াইট এলিফ্যান্টস, দেয়ার আর হোয়াইট এলিফ্যান্টস মানেই হচ্ছে কোনো কোনো হাতি হয় সাদা। হ্যাঁ, সাদা হাতি আছে, একে যদি তুমি প্রপোজিশনে কনভার্ট করো তাহলে হবে কোনো কোনো হাতি হয় সাদা, অন্তত একটা হাতি আছে যেটা হচ্ছে সাদা। তার মানে এখানে কোনো না কোনো সামথিং এক্সিস্ট, কোনো না কোনো কিছু এক্সিস্ট করছে। বাট যখন বলে দেওয়া হচ্ছে সবকিছুই সুন্দর, হ্যাঁ, এখানে কিন্তু পার্টিকুলার কোনো বস্তুকে এখানে ইঙ্গিত করা হচ্ছে না, সেই জন্য এই এ প্রপোজিশনটার এভরিথিং ইজ বিউটিফুল এর বচনের অস্তিত্বমূলক তাৎপর্য নেই। এই জন্য 61 এর এ হচ্ছে কিন্তু কারেক্ট আনসার। ভালো প্রশ্ন ছিল এটা, আমি কিন্তু বলবো সব প্রশ্ন খারাপ নয় কিন্তু। হ্যাঁ, ভালো প্রশ্ন ছিল এটা। 61 নম্বরের এ হচ্ছে কারেক্ট আনসার। বলো। বলছি অস্তিত্বমূলক এক্সিস্টেন্সিয়াল ইম্পোর্ট কাকে বলে আমি জানি না, মানে জানতাম না আর কি। তো এক্সিস্টেন্সিয়াল ইম্পোর্ট মানে যে স্টেটমেন্টের মাধ্যমে হ্যাঁ সামথিং এক্সিস্ট, অন্তত একটা কিছু, অ্যাটলিস্ট ওয়ান এক্সিস্ট, সেটা ঘোষণা করা হয়, তার অস্তিত্ব ঘোষণা করা হয়, হ্যাঁ, তাকে এক্সিস্টেন্সিয়াল ইম্পোর্ট বা অস্তিত্বমূলক তাৎপর্য বলে। সক্রেটিস ইজ আ ফিলোসফার যখন বলা হচ্ছে তার মানে সক্রেটিস এক্সিস্ট করছে, একজন অন্তত ব্যক্তি। সাম ক্রোজ আর ব্ল্যাক যখন বলা হচ্ছে, কপির বইতে ভীষণ পরিষ্কার ভাবে এটা লেখা আছে, সাম ক্রোজ আর ব্ল্যাক মানেই হচ্ছে অন্তত একটা ক্রো সেখানে ব্ল্যাক, অন্তত একটা ক্রো, অ্যাটলিস্ট ওয়ান ক্রো ইজ ব্ল্যাক। হ্যাঁ, অন্তত তাকেই কিন্তু বলা হচ্ছে সাম ক্রোজ আর ব্ল্যাক, অন্তত একটা কাকের অস্তিত্ব ঘোষণা করা হচ্ছে যে হচ্ছে কালো। দেয়ার আর হোয়াইট এলিফ্যান্টস যখন বলা হচ্ছে, সাম এলিফ্যান্টস আর হোয়াইট, অন্তত একটা এলিফ্যান্ট আছে যেটা হচ্ছে সাদা, তার অস্তিত্ব ঘোষণা করা হচ্ছে। বাট এ বচনে এই সবকিছুই সুন্দর বলতে কারোর অস্তিত্ব ঘোষণা করা হচ্ছে না, এই জন্য 61 এ হচ্ছে তোমার। এটা মাথায় রাখবে, এটা পরীক্ষার সময় খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। মানে জানলাম, বেশ ভালো লাগলো, জানলাম, মানে জানতাম না। কিন্তু ওই লজিকটা খাটিয়েছিলাম যে সবকিছু সুন্দর হতে পারে না, এই বচনটাই অস্তিত্বমূলক তাৎপর্য হতেই পারে না, না সেই ওই জন্য রকম ভাবে না, জাজমেন্ট যুক্তিটা ওটা নয়। কিন্তু আমি 61 জানতাম না তো, সেই জন্য। হ্যাঁ, 61 এ হচ্ছে তোমার কারেক্ট আনসার, এভরিথিং ইজ বিউটিফুল। ঠিক আছে, 61 এ। 62 নাম্বার, এটা তো সবাই পারবে। টু টেস্ট দ্য ভ্যালিডিটি অফ অ্যান আর্গুমেন্ট বাই ভেন ডায়াগ্রাম, one premise and conclusions shall be drawn in the Venn diagram, two premises and conclusions shall be drawn in the Venn diagram, one premise should be drawn in the Venn diagram, two premises should be drawn in the Venn diagram। কি করেছো বলো? বি কি না ম্যাম ডি, লাস্টেরটা ডি। ডি করেছো? হ্যাঁ তাই বলো, মানে বি বলছো? হ্যাঁ আমি ম্যাম, করেই তো বি হবে, দুটো শুনছি। তো ডি হবে ম্যাম। দুটো আশ্রয় হ্যাঁ, বাক্য করেই তো কখনো আমরা বিচার সিদ্ধান্ত করি আঁকা যে হয় সেই না তো। হ্যাঁ, ভেন ডায়াগ্রামে সবসময় দুটো আশ্রয় বাক্যকে আঁকা হয় এবং এটা দেখা হয় যে দুটো আশ্রয় বাক্য অঙ্কনের ফলে সিদ্ধান্ত অঙ্কিত হয়েছে কিনা। সিদ্ধান্ত যদি অটোমেটিক্যালি অঙ্কিত হয়ে যায়, হ্যাঁ, তখন সেটা যুক্তিটা বৈধ, আর সিদ্ধান্ত যদি অঙ্কিত না হয় তাহলে যুক্তিটা অবৈধ। তার মানে টু টেস্ট দ্য ভ্যালিডিটি অফ অ্যান আর্গুমেন্ট অফ বাই ভেন ডায়াগ্রাম, আমরা কিন্তু সবসময় দুটো আশ্রয় বাক্যই আঁকি, দুটো বা যাই আশ্রয় বাক্য থাকুক সেই আশ্রয় বাক্যগুলো আমরা আঁকি, সিদ্ধান্ত কিন্তু আমাদের কখনো আমরা অঙ্কন করি না। সুতরাং এটার উত্তর হবে টু প্রেমিসেস শুড বি ড্রন ইন ভেন ডায়াগ্রাম। 62 ডি হবে কিন্তু তোমার কারেক্ট আনসার, 62 ডি। 63, ভালো প্রশ্ন এটা, ভালো প্রশ্ন এটা বলবো। দ্য ভ্যালু অফ মিলস মেথড, যদিও মিলের মেথডের উপর প্রচুর প্রশ্ন দিয়েছে এবার দেখছি আমি। দ্য ভ্যালু অফ মিলস মেথড ইজ দ্যাট দিস মেথডস হেল্প ফরমেশন হাইপোথিসিস, দিস মেথডস ফর্ম কনফার্মড কনক্লুশনস, দিস মেথডস লিডস টু সাকসেস ইন ডেইলি লাইফ এন্ড দিস মেথডস আর সাইন্টিফিক। কি বলবে বলো উত্তর? তোমাদেরটা শোনার পর আমি বলছি।
কারণ এ মিলের আর সি এর মতবাদ মধ্যে নিয়ে, কিছু একটা হবে, হ্যাঁ, এ আর মিলের সি এর মতবাদ নিয়ে মধ্যে। প্রচুর কন্ট্রাডিকশন রয়েছে, পরবর্তীকালে প্রচুর জন সমালোচনাও করেছে। হ্যাঁ, এবং এটার ম্যাম এ কারেক্ট আনসার, করেছি। হ্যাঁ, এটার কারেক্ট আনসার হবে দিস মেথডস হেল্প ফরমেশন হাইপোথিসিস। এইটা প্রমাণের পদ্ধতি হিসাবে কাজ করে মিলের মেথড গুলো, এবং হাইপোথিসিস অর্থাৎ প্রকল্প গঠন করতে সহযোগিতা করে। লেখাই আছে কার্যকারণ, একদম তোমরা যদি সমীর বাবুর বইটাতে, যে আমি বললাম না আমি সবসময় বই দেখে উত্তরগুলো করার চেষ্টা করি, যদিও সাইকোলজি সোশ্যাল পলিটিক্যাল আমি দেখিনি, ওটা ম্যাম দেখেছেন। কার্যকারণ সম্পর্ক বিষয়ে প্রকল্প প্রণয়নের সহায়ক হলেন মিলের এই পদ্ধতিগুলো। মিলের পদ্ধতিগুলোর মূল্য স্বীকৃত হয় কার্যকারণ সম্পর্ক বিষয়ে প্রকল্প প্রণয়নের সহায়ক হিসাবে। তার মানে প্রকল্প গঠন করতে সাহায্য করে মিলের পদ্ধতিগুলো। মিলের পদ্ধতি অনেক সময় সাইন্টিফিক বলা হয়, মিল নিজে বলেছেন যে আমার পদ্ধতিগুলো ভেরি মাচ সাইন্টিফিক, বৈজ্ঞানিক, কিন্তু এটার কারেক্ট আনসার বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা হওয়ার পর এটার কারেক্ট আনসার এটাই, দিস মেথডস হেল্প ফরমেশন হাইপোথিসিস। পদ্ধতিগুলো প্রকল্প গঠন করতে সহযোগিতা করে বা সাহায্য করে। হ্যাঁ ম্যাম বলছি মিলের পদ্ধতিকে প্রকল্প প্রণয়ন পদ্ধতি বলা হয় না? হ্যাঁ, ওই তো বললামই তো তাই। ওটাই মনে ছিল আমার যে মনে ছিল না, বুঝতে হবে, বুঝতে হবে। মনে ছিল, মুখস্থ করেছিলাম না। 63 নম্বরের এ হচ্ছে তোমার কারেক্ট আনসার। দ্য ভ্যালু অফ মিলস মেথড ইজ দ্যাট দিস মেথডস হেল্প ফরমেশন হাইপোথিসিস। 63-র এ হচ্ছে কিন্তু তোমার কারেক্ট আনসার। অনেকেই এটা ভুল করে ডি করে আসতে পারে। দিস মেথডস আর সাইন্টিফিক, পদ্ধতিগুলো বৈজ্ঞানিক, যদিও মিল দাবি করেছেন তার পদ্ধতিগুলো বৈজ্ঞানিক, কিন্তু এর মধ্যে অনেক সমালোচনাও রয়েছে। ঠিক আছে, তো 63-র এ হচ্ছে তোমার কারেক্ট আনসার। 64 করে ফেলো, কি করেছো? হুইচ অ্যামং দ্য ফলোইং, আমি বুঝিয়েও দেবো তার সাথে সাথে, তোমরা অনেকে ভুলে গেছো, কোয়ান্টিফিকেশন অনেকে জানো না। হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ নট আ প্রপোজিশনাল ফাংশন। হ্যাঁ, কোনটা এর মধ্যে প্রপোজিশনাল ফাংশন নয়? প্রপোজিশনাল ফাংশন মানে একে বলা হয় বচনাপেক্ষক। ঠিক আছে, বচনাপেক্ষক কোনটা নয়, প্রপোজিশনাল ফাংশন কোনটা নয়, এটা তোমার কাছে জানতে চেয়েছে। একটা প্রপোজিশনাল ফাংশনে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ভেরিয়েবল থাকে, আর আরেকটা ইন্ডিভিজুয়াল কনস্ট্যান্ট থাকে। হ্যাঁ, আচ্ছা তোমরা আগে বলো যে এটার কারেক্ট আনসার কি করেছো, তারপর শুনে আমি বলছি কি করেছো। বি আর সি এর মধ্যে কনফিউজ লাগলো, সি করেছি আনসার। সি করেছো কেন? কেন সি করেছো কেন? আগে বোঝো ব্যাপারটা, আমি বলছি হোয়াট ইজ কল্ড, তোমরা নিজেরাই উত্তরটা বের করে নেবে। হ্যাঁ, আমি যেটা বলছি, হোয়াট ইজ কল্ড প্রপোজিশনাল ফাংশন বা বচনাপেক্ষক কাকে বলে? হ্যাঁ, ম্যাম বচনাপেক্ষকের, কি বলো? আমি এ করেছি, এই হবে কারেক্ট আনসার। কোনো মানক বচনাপেক্ষক, নেই বলে। এক্স্যাক্টলি, আমি আমি একটু বুঝিয়ে দিই। হ্যাঁ, ঠিক করেছো, একদম ঠিক করেছো সুতপা। বচনাপেক্ষক কাকে বলে? হ্যাঁ, যেখানে একটা বচনাপেক্ষকের মধ্যে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে প্রেডিকেট সিম্বল থাকে, আর আরেকটা থাকে ইন্ডিভিজুয়াল ভেরিয়েবল। এই দুটো জিনিস নিয়ে তৈরি হয় একটা বচনাপেক্ষক। একটা কি বললাম, ইন্ডিভিজুয়াল ভেরিয়েবল থাকে, আর আরেকটা থাকে কিন্তু আমাদের প্রেডিকেট সিম্বল। এইবার সাপোজ ধরো একটা বচনাপেক্ষকের যদি আমি একটা এক্সাম্পল দিই, তাহলে সেই এক্সাম্পল হবে, মনে করো এইচ এক্স, বা হ্যাঁ এইচ এক্সই বললাম, এক্স হচ্ছে হিউম্যান, এইচ এক্স বললাম। এক্স হচ্ছে এখানে আমাদের ইন্ডিভিজুয়াল ভেরিয়েবল, আর এইচ হচ্ছে কিন্তু আমাদের ইন্ডিভিজুয়াল কনস্ট্যান্ট। এই দুটো নিয়ে তৈরি হয় একটা বচনাপেক্ষক। ক্লিয়ার? একটা বচনাপেক্ষক এই নিয়েই তৈরি হয়। এই যে এফ এক্স, জি এক্স, এগুলো সব তুমি দেখছো, এগুলো সব হচ্ছে তোমার বচনাপেক্ষক। হ্যাঁ, কোনোটা মুক্ত বচনাপেক্ষক, কোনোটা বদ্ধ। ক্লিয়ার? কিন্তু কোনটা দেখছো না, যেখানে তুমি ইন্ডিভিজুয়াল ভেরিয়েবল অ্যান্ড প্রেডিকেট সিম্বল বা ইন্ডিভিজুয়াল কনস্ট্যান্ট তুমি পাচ্ছ না? এটা এ প্রপোজিশন সামনে যেটা প্রথম লেখা আছে, এফ এক্স ইমপ্লাইজ পি, ওটাই তো প্রপার প্রপোজিশনাল ফাংশন নয়, ওটাই তো প্রপার তোমার বচনাপেক্ষক নয়। ঠিক আছে, বচনাপেক্ষকে সবসময় দুটো জিনিস থাকবে, একটা ইন্ডিভিজুয়াল ভেরিয়েবল থাকবে, আর আরেকটা ইন্ডিভিজুয়াল কনস্ট্যান্ট বা প্রেডিকেট সিম্বল থাকবে। এক্সটা হচ্ছে এখানে ইন্ডিভিজুয়াল ভেরিয়েবল, আর এফটা এখানে কিন্তু তোমার ইন্ডিভিজুয়াল কনস্ট্যান্ট, ব্যক্তি বিশেষ। তার মানে যে কোনো কোয়ান্টিফিকেশন থিওরিতে আমরা এটা বলি, এফ এক্স মানে হচ্ছে, হ্যাঁ, বা এইচ এক্স মানে হচ্ছে এক্স ইজ হিউম্যান বিং, আমরা সবসময় এটা বলি, এক্স হচ্ছে একটা হিউম্যান বিং। হ্যাঁ, এক্স হচ্ছে এখানে ভেরিয়েবল, ইন্ডিভিজুয়াল ভেরিয়েবল, আর এফ হচ্ছে কিন্তু এখানে ইন্ডিভিজুয়াল কনস্ট্যান্ট। যেই দুটো একসাথে মিলে তৈরি হয় কিন্তু আমাদের তোমার হচ্ছে বচনাপেক্ষক বা প্রপোজিশনাল ফাংশন।
হ্যাঁ, সুতরাং এই চারটে অপশনের মধ্যে ইএক্স এফএক্স, হ্যাঁ, মুক্ত গ্রাহক বদ্ধ গ্রাহকের পার্থক্য দিয়েছে তোমাদের ঘুরিয়ে দেওয়ার জন্য। বি সি ডি কোনোটাই আনসার হবে না, এ হবে কারেক্ট আনসার। কোনটা প্রপোজিশনাল ফাংশন নয় জিজ্ঞাসা করেছে, কোনটা প্রপোজিশনাল ফাংশন সেটা জিজ্ঞাসা করেনি, কারণ বি সি ডি সবই আমাদের প্রপোজিশনাল ফাংশনের মধ্যেই পড়ে। এ কিন্তু হবে না, এফ এক্স ইমপ্লাইজ পি। 64-র এ হচ্ছে তোমার কারেক্ট আনসার। কোনটা বচনাপেক্ষক নয়? 64-র এ কারেক্ট আনসার, ঠিক করেছো। 65, 65 যে এখানে অঙ্কটা করেছে সে আবার এখানে বড় 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 করে কত ইয়ে নির্ধারণ করেছে, সত্য সারণী দিয়ে নির্ধারণ করেছে। যাই হোক, হুইচ ওয়ান ইজ টটোলগাস, কোনটা এই চারটে প্রপোজিশনের মধ্যে কোনটা স্বতঃসত্য? লঘুকরণ পদ্ধতি দিয়ে তো বের করে দেওয়া যায়। এ হচ্ছে শত মিথ্যা বচন, পি ডট নেগেশন পি অলওয়েজ শত মিথ্যা বা সেলফ কন্ট্রাডিক্টরি আলোচনা করেছিলাম। কোনটা টটোলগাস আমি আলোচনা করেছিলাম, বাট এই চারটের মধ্যে কোনটা উত্তর বেরিয়েছে বলো? ওই সি এরটা। হ্যাঁ, সি এরটাই হবে। সি এরটা হচ্ছে টটোলজি। তুমি দেখবে সি এরটা যদি আমরা লঘুকরণ পদ্ধতিও এখানে ইউজ করি, যেটা আগের দিন আমরা করলাম, সহজ পদ্ধতি এখানে সত্য সারণী করতে গিয়ে সত্য সারণী দিয়ে করেছে অনেকটা বড় করে। তো সি এর সিটাই হবে। তুমি যদি ট্রুথ ভ্যালু গুলো ওখানে বসাও তাহলে তুমি দেখবে যে হচ্ছে কারেক্ট আনসার হবে হচ্ছে সি, যেখানে প্রত্যেকটা শাখার নিচে ভ্যালু বেরোবে হচ্ছে ট্রু, প্রত্যেকটা শাখার নিচের ভ্যালু বেরোবে ট্রু। 65-র কারেক্ট আনসার সি হবে। বাকিরা করেছো তো নাকি ভুল করে এসছো? করেছি ম্যাম। অনেকে এমন করেছিল চুপ করে যায়, ঠিক আছে, অনেকে পদ্ধতিতে। যা হোক, অনেকে এমন চুপ করে যায় মাঝে মধ্যে, আমি মনে করি যে মানে কি শিখতে পারলে কি শিখতে পারলে না। যাই হোক, 65-র সি হচ্ছে কিন্তু কারেক্ট আনসার। হ্যাঁ ম্যাম, ওটাই করেছি। 66, হুইচ মোড ইজ নট ভ্যালিড অ্যাকর্ডিং টু মডার্ন লজিক, মডার্ন লজিক অনুযায়ী কোন মূর্তিটি বৈধ নয়? এ এ এ, ই এ ও, আই এ আই, আর এ ও ও। বলো কোনটা করেছো? আমি বিএডটা করেছি। বি ম্যাম, বি। ম্যাম একটু কথা বলবো। হ্যাঁ বলো। এখানে যে চারটে সংস্থান দিয়েছে, এই যে 1 2 3 4, আমি একটু মানে আমার তো ভুল হতে পারে, যে আমরা তো জানি যে মডার্নে তো 15টা আর কি বৈধ, আর যে চারটে আছে ট্র্যাডিশনাল থেকে বাদ গেছে, সেখানে তো 3 নাম্বার আর 4 নাম্বার থেকে বাদ গেছে, সেই জন্য আমি 4 দেখে 4 মেরে দিয়েছি। না 4 ম্যাম, দেখে ওটা 4 ভুল মেরে করে দিয়ে দিয়েছো? দিই। ওটা ওটা বি উত্তর হবে। ওটা ওই পাশে ওটা 3 বা 4 হবে, ওটা 2 করে দিয়েছে ভুল করে, মানে ওখানে দুইয়ে কোনো ইএও প্রপোজিশনই নেই। আমি হ্যাঁ যদি নেই। মানে, হ্যাঁ, ইএও কোনো মূর্তিই নেই 2 নাম্বার ইয়েতে, এটা মানে সংস্থানে। আমি যদি বিয়েটা তো বলি, ম্যাম হ্যাঁ এক সেকেন্ড দাঁড়াও একটু, অস্তিত্বমূলক আমারও মনে বচন। হয়েছে এটা, আমারও মনে হয়েছে এটা যে হচ্ছে আমি ফার্স্ট। কি করেছি? দাঁড়াও দেখি, একবার একবার চিন্তা ভাবনা করে দেখি, বলছি। বা ফার্স্ট সংস্থানে আছে হচ্ছে বারবারা, সিলারেন, ডেরিয়াই অ্যান্ড ফেরিও, বাদ দিলাম। হ্যাঁ, এই যে সেকেন্ড সংস্থানে সিজারে, কেমিস্ট্রেস, ফেস্টিনো, বারোকো, কোনোটার মধ্যেই কিন্তু আমি ই এ ও এই ফর্মটা আমি কিন্তু পাচ্ছি না দ্বিতীয় সংস্থানের মধ্যে। হ্যাঁ, বারবারা, সিলারেন, ডেরিয়াই, ফেরিও, সিজারে, কেমিস্ট্রেস, ফেস্টিনো, বারোকো। তারপরে হচ্ছে ডারাপ্টি, ডিসামিস, ড্যাটিসি, ডারাপ্টি, ডিসামিস, ডিসামিস, ড্যাটিসি, ফেলাপটন। ফেলাপটন যদি এটা 3 নাম্বার বলে বলে দিত, 3 নাম্বার সংস্থান বিটা, তাহলে কারেক্ট হতো। হ্যাঁ, 3 নাম্বার সংস্থান যদি বলতো ই এ ও থার্ড ফিগার, তাহলে কারেক্ট হতো। কারণ ফেলাপটা বারবার, সিলারেন, ডেরিয়াই, ফেরিও, সিজারে, কেমিস্ট্রেস, ফেস্টিনো, বারোকো, ডারাপ্টি, ডিসামিস, ড্যাটিসি, ফেলাপটন। হ্যাঁ, ফে এফ ই এল এ পি টি ও এন। হ্যাঁ, ই এ ও থার্ড ফিগার। হ্যাঁ, এইটা কিন্তু ভ্যালিড নয়। ফেলাপটন, বোকারো, বোকারো, ফেরিসান, ব্রামান্টিপ, ব্রামান্টিপ, কেমিনেস, ডিমারিস, ফেসাপো, ফ্রেসিশন। 4 নাম্বার ফিগারেও তো আই এ আই বলে কিছু নেই। না ম্যাম, আছে। কই 4 নাম্বার ফিগারে আছে? বারবারা, সিলারেন, ডেরিয়াই, ফেরিও, সিজারে, কেমিস্ট্রেস, ফেস্টিনো, বারোকো, ডারাপ্টি, ডিসামিস, ড্যাটিসি, ফেলাপটন, বোকারো, ফেরিসান, ব্রামান্টিপ, কেমিনেস, ডিমার, ডিমা। ম্যাম, হ্যাঁ, আই এ আই, ই এ ও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ডিমারিস। এটা মানে অস্তিত্ব
ম্যাম ওটা অস্তিত্বমূলক দোষ হতে পারে। সেকেন্ডটা আরে অস্তিত্বমূলক দোষ অস্তিত্বমূলক হ্যাঁ। দোষই তো হয়েছে, কোন ফিগারে হয়েছে সেটাও তো দেখতে হবে না। দাঁড়াও, অস্তিত্বমূলক দোষ তো বিতেও হয়েছে, অস্তিত্বমূলক দোষ বিতে হয়েছে, অস্তিত্বমূলক দোষ সিতে তো ঠিকই আছে। এটা এটা মনে হয় বি আনসার হবে, বি আনসার হবে কারেক্ট। ভেরি সরি, এটা হ্যাঁ বি ম্যাম আনসার কি হবে হবে? কারেক্ট। আমি বুঝতে আমি একটু তাই ভুল করেছিলাম। করেছি, হ্যাঁ, হ্যাঁ। এটা বি আনসার হবে। ইএও, ইএও দুটো সামান্য আশ্রয় বাক্য থেকে কখনো কোনো বিশেষ সিদ্ধান্ত নিশ্চিত হয় না। হ্যাঁ, এটা 3 নাম্বার বলে বলে দিতে পারতো, এটা 2 নাম্বার না দিয়ে 3 নাম্বার বলতে পারতো, আমি যেটা ওই মধুমিতা। জায়গাটায় ম্যাম একটু ওরকম ভেবেছিলাম বলে ওই জন্য হয়তো ভুল করে ফেলেছি, কারণ আমরা তো জানি যে আধুনিকে তো 3 নাম্বার আর 4 নাম্বার থেকে দুটো দুটো মানে সংস্থান থেকে দুটো দুটো করে বাদ এটা দিয়ে এটা 4টে এটা বাদ এটা দিয়ে একটু এখন এটা একটু 15টা আছে। মার্ক করে রাখো অভিজিৎ, মার্ক করে রাখো, পরবর্তীকালে মাদ্রাসা সার্ভিস কমিশন কি বলছে সেটা দেখতে হবে। ইএও সেকেন্ড ফিগার নয়, ইএও থার্ড ফিগার। ঠিক আছে, ইএও ফেলাপটন, ঠিক আছে, ফেলাপটন। আধুনিক যুক্তিবিজ্ঞান না বলে দিলে তখন আমরা তো বিচার করে করে দেখতাম যে কোনটার মধ্যে বৈধ হয়নি, অবৈধ কোনটাতে হয়েছে। এটা তো হুম, আধুনিক বলে দিয়েছে। একদমই তাই, এটা মার্ক করে রাখো, কিন্তু এটার উত্তর ইএ ও থার্ড ফিগার হওয়া উচিত। হুইচ মুড ইজ নট ভ্যালিড অ্যাকর্ডিং টু মডার্ন লজিক, এটা এটা বি হওয়ার কথা। আমি কিন্তু বই সামনে নিয়েই বসে আছি। আর তুমি যেটা বললে একদমই ঠিক বলেছো, সেটা সেটা হচ্ছে এইটা, আমি সবই বই নিয়ে বসেছি সামনে, যে ডারাপ্টি, ফেলাপটন, ফেসাপো, ব্রাহ্মণটিপ এগুলো আধুনিক যুক্তিবিজ্ঞানে অবৈধ বলা হচ্ছে। ডারাপ্টি মানে হচ্ছে AI, ফেলাপটন ইএও, এই যে ফেলাপটন এটা থার্ড ফিগার হতো, ফেলাপটন থার্ড ফিগার হতো, এটা এটা সেকেন্ড ফিগার নয়, ফেলাপটন থার্ড ফিগারে ছিল। হ্যাঁ, এটা হচ্ছে শুদ্ধমূর্তি নয় আধুনিক লজিশিয়ানদের মতে, ফেলাপটন, ফেসাপো আর ব্রাহ্মণটিপ। ঠিক আছে, মানে ওরা সংস্থানটা ভুল লিখেছে তাহলে। আমার থার্ড ওইখানে 3 হতো, ওখানে 2 হওয়া আছে, মানে 2 নাম্বার সংস্থান দেওয়া আছে, ওটা 3 নাম্বার হতো। আই থিঙ্ক সো, আই থিঙ্ক সো, তারা কোন কিছু ভেবে করেছে আমি জানি না, আমার ভাবনাতে এটা বলছে 66-এর বি আনসার হবে, বা 2 নম্বরটা 3 নাম্বার হতো। ঠিক আছে, 66-এর বি হবে। আচ্ছা, 67 কি করেছো? 67, the basis of analogical argument is at least one thing is common between two subjects, one similarity among multiple subjects, more than one similarity between two subjects, but at least one dissimilarity. D number হচ্ছে at least two similarities subjects between two subjects। কি করেছো বলো, বলো কি করেছো? আমি খুব অ্যানালজিক্যাল আর্গুমেন্ট তোমাদের পড়িয়েছিলাম এক সময়, ওইখান থেকেই খুব একটা বেসিক প্রশ্ন এখানে দিয়েছে, বেসিক প্রশ্ন। হ্যাঁ, দ্য বেসিস অফ অ্যানালজিক্যাল আর্গুমেন্ট ইজ, একটা তোমার উপমা যুক্তি, অ্যানালজিক্যাল আর্গুমেন্ট মানে হচ্ছে উপমা যুক্তি, একটা উপমা যুক্তির বেসিক বৈশিষ্ট্য তোমার কি? আমি তোমাকে এখানে যদি উপমা যুক্তি বা অ্যানালজিক্যাল আর্গুমেন্ট, সাদৃশ্যমূলক যুক্তি বা উপমা যুক্তির যদি আমি সংজ্ঞাটা তোমাকে বলি, হ্যাঁ সেই সংজ্ঞা ম্যাম অনুযায়ী ওটা ওই তোমরা বলো। আপনি যেটা লিখেছিলেন ওই অনুসারে সিএরটাই তো হচ্ছে, যে অনেকগুলো অমিল, যে পৃথিবী আর মঙ্গলের যে উদাহরণটা রয়েছে যে এটাতে এটাতে মিল আছে, তাহলে এখানে প্রাণ আছে মানে ওখানেও থাকতে পারে, এরকম একটা ছিল। দাঁড়াও আমি একটুখানি বলি, হ্যাঁ উপমা যুক্তি বা সাদৃশ্যমূলক যুক্তি কাকে বলে। হ্যাঁ বলছি, উপমা যুক্তি বা সাদৃশ্যমূলক যুক্তি হলো এক প্রকার অনিশ্চয়াত্মক অনুমান, যেখানে যেখানে দুই বা ততোধিক বস্তুর মধ্যে এক বা একাধিক বিষয়ে সাদৃশ্য লক্ষ্য করে অপর বিষয়ের মধ্যেও সাদৃশ্য থাকবে এই রকম অনুমান করা হয়। দুটি বিষয়ের মধ্যে এক বা একাধিক সাদৃশ্য লক্ষ্য করে অপর বিষয়েও তাদের মধ্যে সাদৃশ্য থাকবে এই রকম অনুমান করা হয়, তাকে বলে সাদৃশ্যমূলক যুক্তি বা উপমা যুক্তি। বলো উত্তর কি হবে? দুই বা ততোধিক বিষয়ের মধ্যে এক বা একাধিক বিষয়ে সাদৃশ্য লক্ষ্য করে অপর বিষয়েও তাদের মধ্যে সাদৃশ্য থাকবে এই রকম যেখানে অনুমান করা হয় তাকে উপমা যুক্তি বলে। উত্তর বলো এই নিজেরা। অনুসারে তো বিএডটা হচ্ছে। না ম্যাম সি এরটা হচ্ছে একাধিক মিল থেকে। তো ওখানে তো অমিলের কথাও বলা আছে, অমিল তো হবে না। কত কিছু অমিল বুঝে সি নিচ্ছ সি তোমরা। নাম্বারটা হওয়ার সম্ভাবনা কম স্যার ম্যাডাম, কারণ একটি এর উত্তর অমিলের হবে, কথা এর বলা উত্তর আছে, হবে অমিলের। এক,
at least one thing is common between two subjects. আমি কি বললাম? দুই বা ততোধিক বস্তুর মধ্যে, দুটি বিষয়ের মধ্যে এক বা একাধিক বিষয়ে সাদৃশ্য লক্ষ্য করে, মিনিমাম এক, at least one, এক এক বা একাধিক, at least one বিষয়ে তাদের মধ্যে সাদৃশ্য থাকতে হবে দুটি বিষয়ের মধ্যে, ঠিক আছে? এক বা লিখিয়ে দিয়েছিলেন অ্যাটলিস্ট ওয়ান বলে, লিখিয়ে দিয়েছিলেন। আমি লিখিয়েছিলাম, আমার মনে নেই সেটা। তুমি তো বলছো লিখিয়েছিলাম, আমি জানি না, আমি এখন বলছি, যেটা বুঝিয়ে দিচ্ছি। ম্যাম বাংলায় লেখানো আছে। হ্যাঁ, বিএডটাও ম্যাম তো আপনি লিখিয়েছিলেন, বাংলায় লিখিয়েছিলেন অ্যাটলিস্ট ওয়ান আছে কিনা আমার মনে নেই। আপনি এইটা অ্যানালজি যখন করিয়েছিলেন তখন বাংলায় আমাদেরকে অনেকটাই 2-3 পৃষ্ঠার মতো লিখিয়ে দিয়েছিলেন এই সম্পর্কে আর কি। আচ্ছা, বুঝে নাও ভালো করে। অ্যানালজিক্যাল আর্গুমেন্ট, বা যখন আমি বাংলাতেও লিখিয়েছিলাম তখন আমি এটা লিখেছিলাম যে এক বা একাধিক বা দুই বা ততোধিক বস্তুর মধ্যে, দুই হতে হবে মিনিমাম, দুই বা ততোধিক বস্তুর মধ্যে এক বা একাধিক বিষয়ে সাদৃশ্য লক্ষ্য করে অপর বিষয়েও যখন তার মধ্যে সাদৃশ্য থাকবে এইরকম অনুমান করা হয়। তার মানে মিনিমাম দুটো বিষয়ের মধ্যে অ্যাটলিস্ট ওয়ান বিষয়ে তোমার সাদৃশ্য থাকতেই হবে। তার বেশিও থাকতে পারে, কিন্তু মিনিমাম একটা বিষয়ে তার সাদৃশ্য পরিলক্ষিত হতে হবে, অন্তত একটা বিষয়ে তাদের মধ্যে মিল থাকতে হবে, এক বা একাধিক, অন্তত এক, একের নিচে হলে হবে না, ঠিক আছে? তার মধ্যে উপমা যুক্তি টানা যাবে না, তার মধ্যে সাদৃশ্য টানা যাবে না। সাদৃশ্য দুটো বিষয়ের মধ্যে তখনই টানা যাবে যখন দুটো বিষয়ের মধ্যে অ্যাটলিস্ট ওয়ান, একটা বিষয়ে অন্তত তাদের মধ্যে মিল রয়েছে। এটা 67-র কারেক্ট আনসার এ হবে। দুটি বিষয়ের বিএডটা সেটা বুঝতে পারছি না। কি বিএডটাতেও তো বলা আছে যে একটা বিষয়ে মিল থাকবে, একাধিক। আবশ্যিক অনেক কিছু উত্তর হতে পারে, যেটা তার মধ্যে মূল ভিত্তি হচ্ছে এটা, দুটো বিষয়ের মধ্যে অন্তত একটা মিল। একাধিক মিল না থাকলেও কিছু হবে না, কিন্তু অন্তত একটা মিল তোমাকে থাকতেই হবে। একাধিক বিষয়ে তোমার যদি মিল নাও থাকে তাতে কিছু যায় আসে না, কিন্তু অন্তত একটার। পরেরটাতে একটা মিলের কথা বলা আছে, কিন্তু একাধিক বিষয়ের কথা বলা অন্তত কথাটা নেই, অন্তত কথাটা নেই, অন্তত যেটাতে থাকবে ওটাই অ্যাটলিস্ট সঠিক। শব্দটা এখানে ভেরি ইম্পর্টেন্ট, যেটা অভিজিৎ ধরেছে, অ্যাটলিস্ট শব্দটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট শব্দ একটা। আমাদের লজিকের ক্ষেত্রে অ্যাটলিস্ট শব্দটা অনেক ইম্পর্টেন্ট একটা শব্দ। দুটি বিষয়ের মধ্যে অন্তত একটা বিষয় মিল, অ্যাটলিস্ট একটা বিষয় মিল তোমার থাকতে হবে। একাধিক বিষয় থাকলেও ভালো, না থাকলেও ভালো, বাট অন্তত একটা বিষয়ে মিল থাকতে হবে, ঠিক আছে? এটার কারেক্ট আনসার 67-র এ হবে, কোনোটাই হবে না। বিও হবে না, একাধিক বিষয়ের মিলও হবে না, সিও হবে না, দুটি বিষয়ের মধ্যে একাধিক মিল কিন্তু একটি অমিল না, এটা ক্যারেক্টারিস্টিক্স নয় সাদৃশ্যমূলক যুক্তির। আর দুটি বিষয়ের মধ্যে অন্তত দুটি মিল, এটাও না। দেখেছো, অ্যাটলিস্ট টু সিমিলারিটিস এই জন্য বলেছে, অ্যাটলিস্ট ওয়ান সিমিলারিটিটা তোমার হচ্ছে সাদৃশ্যমূলক যুক্তির হচ্ছে মূল ভিত্তি। 67-র এ হবে কারেক্ট আনসার, 67-র এ হবে কারেক্ট আনসার, ঠিক আছে? দেখে নিও, এটা বুঝিয়ে দিলাম একবার। এক বা একাধিক, অন্তত এক হতেই হবে, মিনিমাম অ্যাটলিস্ট ওয়ান, মিল থাকতেই হবে। 68 নাম্বার, which one of the following arguments is valid according to formal logic? ফর্মাল লজিক অনুযায়ী বা আকারগত যুক্তিবিজ্ঞান অনুযায়ী নিচের কোন যুক্তি বৈধ হবে? if the form of the argument is valid, if the premises of the argument are true, both a and b are true, আর both a and b are false। কি করেছো শুনি, কি করেছো? যা চুপ করে গেলে, কি করেছো শুনি শুনি, ভুল হোক ঠিক হোক কি আছে বলো না। কি করেছি? এ বি উভয় সত্য হবে। কেন? কোথায় লেখা আছে দুটো আশ্রয় বাক্য সত্য হলে? আশেপাশে সত্য। ম্যাম বি আমি ম্যাম এটা করেছি। এই হবে কারেক্ট আনসার, এ হবে কারেক্ট আনসার। কোথায় লেখা আছে আশ্রয় বাক্য সত্য হলে আর্গুমেন্ট বৈধ হয়ে যায়? আমরা এটা তো জানি যে উল্টো, কোনো একটা আশ্রয় আর্গুমেন্ট বাক্য অবৈধ হয় সত্য আশ্রয় হলে বাক্য সাথে সত্য সিদ্ধান্ত। সিদ্ধান্তও যদি সত্য হয় তখন হয় বৈধ। একদম তাই। ইফ দ্য ফর্ম অফ অ্যান আর্গুমেন্ট ইজ ভ্যালিড, কোনো একটা আর্গুমেন্ট বা কোনো একটা যুক্তির তার যে ফর্মটা থাকে, হ্যাঁ, সেই ফর্ম যদি ভ্যালিড হয় তাহলে যে কোনো আর্গুমেন্ট ভ্যালিড হবে। আমরা এই জন্য ফর্মকে আমরা বারবার যখন সত্য মূল্য নির্ধারণ করছি ফর্মের কথা বলছি না, ওই যে বচনাকার, বচনের ফর্ম, যেটা ফর্ম যদি ভ্যালিড হয় তাহলে সেই ফর্মের যে কোনো আর্গুমেন্ট ভ্যালিড হবে। ইফ দ্য ফর্ম অফ দ্য আর্গুমেন্ট ইজ ভ্যালিড, হ্যাঁ, কোন একটা যুক্তির যেটা আদর্শ ফর্ম সেইটা যদি ভ্যালিড থাকে, সেইখানে যে কোনো যুক্তি তুমি আরোপ করো না কেন সেই যুক্তি সবসময় ভ্যালিড হতে বাধ্য, ইনভ্যালিড কখনো হবে না। 68-র এ হচ্ছে কারেক্ট আনসার। হুইচ অফ দ্য ফলোইং, লজিকের ক্লাসগুলো আরেকবার করে সবাই দেখতে শুরু করো তো,
সবগুলো অ্যাপে আছে, আমি তো দিয়েছি, সবগুলো ক্লাস তার মধ্যে দিয়েছি। হুইচ অফ দ্য ফলোইং আর্গুমেন্টস ইজ ভ্যালিড অ্যাকর্ডিং টু দ্য ফর্মাল লজিক। কি করে এটা করতে পারো? বি নাম্বার, ইফ দ্য প্রেমিসেস অফ দ্য আর্গুমেন্ট আর ট্রু। হ্যাঁ, একটা আর্গুমেন্টের প্রেমিসেস ট্রু হলে কি হবে? কিছুই হবে না, কারণ আমরা জানি যে একটা আর্গুমেন্ট তখনই ইনভ্যালিড হয় যখন আশ্রয় বাক্য সত্য হয়, সিদ্ধান্ত মিথ্যা হয়। তার মানে আর্গুমেন্ট ইনভ্যালিডের জায়গায় তো তোমার আশ্রয় বাক্য সত্য থাকতে পারে, তাই দিয়ে তো কখনোই কোনো যুক্তির ভ্যালিডিটি নির্ধারণ করা যায় না। এটার উত্তর হবে ইফ দ্য ফর্ম অফ দ্য আর্গুমেন্ট ইজ ভ্যালিড। 68-এর এ হচ্ছে কারেক্ট আনসার। যদি যুক্তির আকারটি বৈধ হয় তাহলে সেই আকারের সমস্ত যুক্তি বৈধ হবে। 68-এর এ হচ্ছে কারেক্ট আনসার। 69 ফর্মাল লজিকের তো সত্য সারণী, লঘুকরণ এগুলো তো পড়ছে, তাহলে ওই হিসাবে দেখতে গেলেও তো আমরা দেখবো যে আকারটা বৈধ হলেই আমরা বৈধ সবসময় হবে। আকারের উপরে ওগুলো প্রয়োগ করি। আকার যদি আমার ওইটা ঠিক হয়, ওটা যদি আমার বৈধ হয়, তাহলে যুক্তি বৈধ হয়ে যাবে। ইফ দ্য ফর্ম অফ দ্য আর্গুমেন্ট ইজ ভ্যালিড, এইটা ঠিক আছে। দেখো, আগের দিনে লঘুকরণের ক্লাস করাতে গিয়েও একই কথা আমি বলেছিলাম, ইফ দ্য ফর্মটা যদি ঠিক থাকে, যে কোনো আর্গুমেন্ট সেটা ভ্যালিড হয়। এই জন্য বলি না, লাইভ ক্লাসগুলো জয়েন করো, রেকর্ডিং শুনে কিছু হয় না। 69 বাই সাবস্টেন্স স্পিনোজা মিনস দ্যাট। এটা তো কিছু বলার নেই, কি বলবে? কি উত্তর? কি বলবে এটা? বাই সাবস্টেন্স স্পিনোজা মিনস কোনটা? সি হচ্ছে কারেক্ট আনসার, তাই না? সি হচ্ছে কারেক্ট আনসার। By substance, Spinoza means that which is exist in itself and is to be conceived through itself. নিজেই নিজের মধ্যে বিদ্যমান, নিজের অস্তিত্বের জন্য সে কারোর উপরে নির্ভর করে না এবং নিজের মাধ্যমেই যাকে বোঝা যায়। 69-এর সি হচ্ছে তোমার কারেক্ট আনসার। 69 স্পিনোজার উত্তর সি হবে, ঠিক আছে। দ্রব্যের লক্ষণ, যেটা তিনি ডেকার্টের কাছ থেকে গ্রহণ করেছিলেন, 69-এর সি। 70 সাবজেক্টিভ আইডিয়ালিজম। আবার একই কোশ্চেন, কি করে প্রশ্ন এত রিপিট হয় আমি তো বুঝতে পারি না। একটা প্রশ্ন, এত বড় পরীক্ষা হচ্ছে, সেখানে এত কোশ্চেন রিপিটেশন কি করে হচ্ছে? মানে প্রচুর কোশ্চেনের রিপিটেশন রয়েছে, প্রচুর কোশ্চেনের। সাবজেক্টিভ আইডিয়ালিজম ইজ আ ডক্ট্রিন অফ হিউম, লক, বার্কলে অ্যান্ড কান্ট। আগেই এটার উত্তর করে দেওয়া হচ্ছে। 70-এর সি হচ্ছে কারেক্ট আনসার, সেটা হচ্ছে বার্কলে। বার্কলের সাবজেক্টিভ আইডিয়ালিজম আমরা জানি। এটা করো। 71, ঠিক আছে। লাস্টের দিন ইন্ডিয়ান ফিলোসফি আলোচনার সময় এটা বলে দিয়েছিলাম। প্রাগভাব মিনস, হ্যাঁ, প্রাগভাব মিনস 4টে অপশন দেওয়া আছে। সাবসিকুয়েন্ট নন এক্সিস্টেন্স, অ্যাবসলিউট নন এক্সিস্টেন্স, অ্যান্টিসিডেন্ট নন এক্সিস্টেন্স এন্ড মিউচুয়াল নন এক্সিস্টেন্স। কি হবে বলো? একটা হবে। কত করেছো? সি। সি সি ইজ দ্য কারেক্ট আনসার। প্রাগভাবের পূর্ববর্তী তাই যে অস্তিত্বহীনতা। আদি হ্যাঁ, নেই অন্ত আছে। হ্যাঁ, একদম আদি নেই অন্ত আছে। একদম লাস্ট দিনেও আমরা আলোচনা করেছিলাম প্রাগভাবের আদি নেই অন্ত আছে। হ্যাঁ, ধ্বংসাভাবের আদি আছে অন্ত নেই। হ্যাঁ, এগুলো আমরা আলোচনা করেছিলাম। আর অত্যন্তাভাবের আদিও নেই অন্তও নেই। প্রাগভাব, ধ্বংসাভাব আর অত্যন্তাভাব। হ্যাঁ, আদি নেই অন্ত আছে, আদি আছে অন্ত নেই, আর আদি নেই অন্ত নেই, এটা হচ্ছে অত্যন্তাভাব। তো 71-এর সি হচ্ছে কারেক্ট আনসার, পূর্ববর্তী অস্তিত্বহীন। তো 71-এর সি হচ্ছে কারেক্ট আনসার। 72, এটা সোজা আছে। রিলিজিয়ান ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ ডিভিনিটি। হু সেজ রিলিজিয়ান ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ ডিভিনিটি? এটা স্বামী বিবেকানন্দ হবে। পড়েছো? হ্যাঁ ম্যাম, বিবেকানন্দ। আচ্ছা, এই প্রশ্নটা কেন দিল? এটা কি তোমাদের আছে সিলেবাসে? ম্যাম, আমাদের সিলেবাসের বাইরে, আমি বলছিলাম না, আমাদের তো শুধু গান্ধী আছে, আছে, আমাদের অরবিন্দ, বিবেকানন্দ, আম্বেদকর তো নেই। নেই, কিন্তু প্রশ্ন দিলেও তুমি কিছু করতে পারবে না, এটার উপর তুমি কিছু করতে পারবে না। মানে তুমি কখনো এটা বলতে পারবে না যে আপনি সিলেবাস বহির্ভূত প্রশ্ন হয়েছে, তাই জন্য আমি এটাই যাই করি না কেন নাম্বার পাবো। উচ্চ মাধ্যমিকের যে 11-12 যারা পড়ছে তাদের কিন্তু বিবেকানন্দ এগুলো রয়েছে, হ্যাঁ, সেই তাদের ক্ষেত্রে থাকুক না কেন, সিলেবাসে তো ছিল না, তাহলে তো সিলেবাসে দিয়ে দেওয়া উচিত ছিল। সিলেবাসে ছিল। হ্যাঁ, 11-এর সিলেবাসে আছে, বিবেকানন্দ আছে আর রবীন্দ্রনাথ ঠাকুর আছে, ঠিক আছে। এই জন্য যাই হোক, এটা উত্তর হবে বিবেকানন্দ। 72, হু সেজ রিলিজিয়ন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ ডিভিনিটি, এটা হবে সি কারেক্ট আনসার, বিবেকানন্দ। হ্যাঁ, 73, হ্যাঁ, হুইচ অফ দ্য, দাঁড়াও, হুইচ অফ দ্য ফলোইং বিলিভ ইকোফেমিনিজম? হুইচ অফ দ্য ফলোইং বিলিভ ইকোফেমিনিজম? একটা হচ্ছে, এটাও কি তোমাদের সিলেবাসে আছে ইকোফেমিনিজম? যাই হোক, আছে ম্যাম, মনে একটা হয়। কথা বলবে ম্যাম একটুখানি?
হ্যাঁ ওই যে 71 বললেন না যে কে বলেন ধর্ম দেবত্বের প্রকাশ, এই হ্যাঁ জায়গাটায় যেমন আমি যেমন প্রশ্নটা যেমন উত্তর জানি না, কিন্তু ম্যাম আমি আপনি বলেছিলেন যে সিলেবাস পড়ে গেলে অনেক প্রশ্ন কমন পাওয়া যায়। এবার হ্যাঁ আমি যখন ভাবছি যে গান্ধী, অরবিন্দ, বিবেকানন্দ, আম্বেদকর, তো আমার এই তিনটে সিলেবাস নেই, হয়তো বা আমি গান্ধী ভালো করে পড়িনি, তাহলে আমি মানে একটা জেনারেল মানে বুদ্ধি দিয়ে বলছি যে তাহলে এই তিনটে সিলেবাসে পড়িনি মানে নেই, তার মানে গান্ধী আমার অ্যান্সার হবে, মানে যে এলিমিনেশন করার ব্যাপারটা যা আছে সেইভাবে হ্যাঁ ভেবে করলে তো মানে অ্যান্সার ভুল হচ্ছে, কিন্তু তো ভাবনা তো ঠিক না। কিন্তু ভাবনা ঠিকটা তো কেউ দেখবে না, অ্যান্সার কোনটা হচ্ছে সেটা ঠিক দেখবে। ঠিক আছে, তোমার ভাবনাটা তো তোমার একান্ত তোমার সাবজেক্টিভ, তোমার ব্যক্তিনিষ্ঠ ব্যাপার, তোমার সাবজেক্টিভ ব্যাপার তোমার ভাবনা। তো রিলিজিয়ান ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ ডিভিনিটি, এটা বিবেকানন্দেরই বক্তব্য। বিবেকানন্দ এটার উত্তর হবে, কিছু করার নেই। এটা একটু আউট অফ দ্য সিলেবাস কোয়েশ্চেন হয়ে গেছে। 72 সি হচ্ছে কারেক্ট আনসার। 73. Which of the following believe ecofeminism, multiculturalism, monoculturalism, capitalism and rationalism? Capitalism, rationalism হবে না, এটার আনসার হবে এ, মাল্টিকালচারালিজম, বহু সংস্কৃতিবাদ। ঠিক আছে, বহু সংস্কৃতিবাদ। হুইচ অফ দ্য ফলোইং বিলিভ ইন ইকোফেমিনিজম? ইকোফেমিনিজমের যে কনসেপ্ট, মাল্টিকালচারালিজমের কনসেপ্ট, অনেকটা পরিমাণে মাল্টিকালচারালিজম ইকোফেমিনিজমকে সমর্থন করে। এটা উত্তর হবে মানে আমার যতদূর মনে হচ্ছে, আমি ম্যাম পড়িয়েছিলেন একটা টাইমে তোমাদের ফেমিনিজমটা, ম্যাম বলতে পারবেন আরো ভালো, বাট এটার উত্তর কিন্তু 73 এ হবে, মাল্টিকালচারালিজম, বহু হ্যাঁ ওটা এই সংস্কৃতিবাদ। হবে, কেননা ওটা এতে না ম্যান আর এনভায়রনমেন্টে যেটা নতুন অ্যাডিং হয়েছে ওখানে ইকোফেমিনিজম আছে। হ্যাঁ ওটা হ্যাঁ, এই জন্য মানে এটার প্রেজেন্ট। উত্তর এই হবে, হ্যাঁ মাল্টিকালচারালিজমে এটার উত্তর হবে। 73 এর কারেক্ট আনসার এ হবে। অনেকে হয়তো করতে পারোনি, অনেকে হয়তো করতে পেরেছো। 74. On earth, the prosperity and happiness of human being and all other beings apart from them are intrinsically valuable. This statement is made in deep ecology, ecofeminism, utilitarianism and none of the above. কি করেছো? এ ম্যাম। এটা ডিপ ইকোলজি হবে। হ্যাঁ, এটা ডিপ ইকোলজি হবে, এটাই উত্তর হবে, কারণ বাকিগুলো ইকোফেমিনিজম বা ইউটিলিটারিয়ানিজমের যে কনসেপ্ট, খানিকটা পরিমাণে উপযোগবাদ, মানে সবার জন্য ভালো করা, উপযোগিতা। হ্যাঁ, কিন্তু এটার উত্তর ডিপ ইকোলজি হবে। হ্যাঁ, মানে সবার ইন্ট্রিনসিক্যালি, সবার বাঁচাটা আমাদের এই জগতে, মানুষ একা তো কখনো বাঁচতে পারবে না, সবার বেঁচে থাকাটা হ্যাঁ ইকুয়ালি ইন্ট্রিনসিক্যালি ভ্যালুয়েবল, শত মূল্যবান, ভীষণ দরকার, সবার একসাথে থাকাটা ভীষণ দরকার। এবার এইটা প্রসঙ্গে আমার মনে পড়লো, একটু বলছি যে দুদিন ধরে খুব দেখা যাচ্ছে, হ্যাঁ অনন্ত আম্বানির বিয়ের যে প্রি ওয়েডিং সেরেমনি সেটা দেখা যাচ্ছে, এবং সেখানে অনন্ত আম্বানি একটা বিশাল প্রজেক্টে কাজ করছে। হ্যাঁ, এবং সেটা হচ্ছে ভান্তারা, মনে হয় আমি যত সম্ভব দেখলাম ভান্তারা। হ্যাঁ, এবং সেটা হচ্ছে কিন্তু এই ডিপ ইকোলজিকে টোটালি সাপোর্ট করছে, মানে দারুণ একটা প্রজেক্ট, আমি বলবো নো ডাউট দারুণ প্রজেক্ট, যেখানে অন্যান্য সমস্ত প্রাণীর সেবা শুশ্রূষা একটা মানুষের মতো করে তাকে ওখানে রাখা হয়, ভান্তারা প্রজেক্ট। হ্যাঁ, এটা ডিপ ইকোলজিরই একটা পার্ট। অন আর্থ দ্য প্রসপারিটি অ্যান্ড হ্যাপিনেস অফ হিউম্যান বিংস অ্যান্ড অল আদার বিংস অ্যাপার্ট ফ্রম দেম আর ইন্ট্রিনসিক্যালি ভ্যালুয়েবল। মানুষ একাকী কখনো বাঁচতে পারে না, অন্য প্রাণীরও বেঁচে থাকা, ভালো থাকাটা খুব ইম্পর্টেন্ট। এবং সেখানে শুধুমাত্র সেটা ভান্তারা হচ্ছে যেখানে অন্য প্রাণীকে সেবা শুশ্রূষা করা হয়। হ্যাঁ, বিভিন্ন ধরনের হাতিকে যেখানে সংরক্ষণ করা হয়, সেবা করা হয়, তাদেরকে দেখা হয়, তাদেরকে ভালো রাখা হয়, তাদের জন্য আলাদা খাবার তৈরি হয়, তাদের জন্য আলাদা সমস্ত ব্যবস্থা রয়েছে। হ্যাঁ, সো আমার মনে পড়লো এটা খুব মানে কমেন্ডেবল জব। 74 এর এ হচ্ছে কারেক্ট আনসার, মনে হচ্ছে আমার, ডিপ ইকোলজি, গভীর বাস্তুতন্ত্র। ঠিক আছে, তারপরে 75. The highest degree of certainty can be obtained in case of intuitive knowledge. Intuitive knowledge এ সবচেয়ে বেশি সার্টেনটি বা নিশ্চয়তা থাকে, is the view of Descartes, Spinoza, Leibniz and Locke. কি করেছো? কি ম্যাম করেছো? এটা লক হবে। কেন? লক কি ইন্টুইটিভ এ নলেজে? করেছি ম্যাম। এ এ হাইয়েস্ট ডিগ্রি অফ সার্টেনটি, হাইয়েস্ট ডিগ্রি, আমি এটা দেখতে ভুলে গেছি প্রশ্নটা একবার, দাঁড়াও। অনেকেই তো মানে আহ, বিভিন্ন নলেজের লকও তো মধ্যে, বলেছি ম্যাম, ইনটিউটিভ নলেজ, নিশ্চিত জ্ঞান, ইনটিউটিভ নলেজ। হ্যাঁ লকও বলেছেন, আবার এখানে স্পিনোজাও তো স্পিনোজাও বলেছে, তিন ভাগে বলেছেন, ভাগ করে স্পিনোজাও তো বলেছেন, তাই না? স্পিনোজাও তো এখানে বলেছেন ইন্টুইটিভ নলেজের কথা। দাঁড়াও,
দাঁড়াও দাঁড়াও একটু দেখে নি, দাঁড়াও। আমাদের ইয়ের মাধ্যমে, ইন্টুইশনের মাধ্যমে আমাদের কিন্তু জ্ঞানের কথা অনেকেই এটা স্বীকার করেছে। যেমন স্পিনোজা যখন তার ডিগ্রি অফ নলেজের কথা স্বীকার করছে, সবচেয়ে নিচের স্থানে ইমাজিনেশন, তার উপরের স্তরে রিজন, আর তার উপরের স্তরে ইন্টুইশনকে রেখেছে। ইন্টুইশনকে তিনি কিন্তু উপরের স্তরে রেখেছেন, এটা একটা ব্যাপার আছে। হ্যাঁ, ইন্টুইশনের মাধ্যম দিয়ে তিনিও কিন্তু বলছেন যে কোনো বিষয় সম্পর্কে আমরা নিশ্চিত জ্ঞান পেতে পারি ইন্টুইশনের মাধ্যম দিয়ে। আমি ফ্ল্যাশ মানে ইনসাইট, অন্তর্দৃষ্টিমূলক, এটা একটা ব্যাপার। হ্যাঁ, এখানে কিন্তু দেখতে হবে লকের ব্যাপারটা একটুখানি দেখো তো। আমি লকটা দেখতে পাচ্ছি না চোখের সামনে এখন, যদিও আমার সামনে বই আছে। লকের জায়গাটা একটু বের করে এখানেই দেখে নাও তো, লকের উত্তরটা কি আছে। লকের জ্ঞানতত্ত্ব, ঠিক আছে, যেখানে লক তিন ধরনের ইয়ের মধ্যে শ্রেণীবিভাগ করেছেন, তাই না? তিন ম্যাম ধরনের। এটা হাইয়েস্ট ডিগ্রি অফ সার্টেনটি, এটা মনে হচ্ছে বইয়ে কোথাও পড়েছি, মানে ওয়াইএমএসি তেই আছে কোথায়, এই মুহূর্তে মনে পড়ছে। আমি তো কিছুই খুঁজে পাচ্ছি না এখন। এখানে লকের ক্ষেত্রেও রয়েছে তিন ধরনের প্রপোজিশন রয়েছে মনে হয়, একটা ম্যাথমেটিক্যাল, একটা বাহ্য জগৎ সম্পর্কে, আর আর একটা ঈশ্বর সম্বন্ধীয়, আই থিঙ্ক সো। হ্যাঁ, আহ, কিন্তু জ্ঞানের এই শ্রেণীবিভাগ অনেকেই কিন্তু স্বীকার করেছে। এটা উত্তর স্পিনোজা কেন হবে না? হ্যাঁ, এটা একটুখানি দাগ দিয়ে রাখো, আমি লকটা খুঁজে পাচ্ছি না। জাস্ট লকটা একবার পেয়ে গেলে আমি তাহলে কনফার্ম হয়ে যেতাম যে উত্তরটা কোনটা কারেক্ট হবে। লকের আনসারটা আমি খুঁজে পাচ্ছি না, একটু বইটা তোমরা দেখে নাও না প্লিজ। লকের উত্তরটা কি আছে? লকও তো তিন প্রকার জ্ঞানের মধ্যে শ্রেণীবিভাগ লকও তো করেছেন, তাহলে আমি কেন এখানে খুঁজে পাচ্ছি না? একটু একটু চেক করে দেখে নাও আমার। হ্যাঁ, এই যে দাঁড়াও, পেয়েছি পেয়েছি। তিন প্রকার জ্ঞান: স্বজ্ঞামূলক জ্ঞান, প্রমাণমূলক জ্ঞান, আর সংবেদনমূলক জ্ঞান। ঠিক আছে, এবং স্বজ্ঞামূলক জ্ঞান হচ্ছে ইররেজিস্টেবল, ইনডুইটেবল, সংশয়াত্মক নয়, সংশয়াতীত। হ্যাঁ, এটার উত্তর লকই হবে, আই থিঙ্ক লক হবে, এটা লক উত্তর হবে, এটা লক উত্তর হবে, লক উত্তর হবে। দ্য হাইয়েস্ট ডিগ্রি অফ সার্টেনটি, হ্যাঁ মানে লক এখানে বলছেন স্বজ্ঞামূলক জ্ঞানের ক্ষেত্রে বা ইনটুইটিভ নলেজের ক্ষেত্রে অন্য কোনো মধ্যবর্তী ধারণা ছাড়া যখন দুটি ধারণার মধ্যে একাধিক বিষয়ে মিল বা অমিলের সম্পর্ক সরাসরি প্রত্যক্ষ করা যায়, তখন টকে লকের মতে কিন্তু স্বজ্ঞামূলক জ্ঞান বলা হচ্ছে। তুমি এটাই করো, এটা লক উত্তর হবে, এটা স্পিনোজাও করো না, এটা লক উত্তর রাখো, লক উত্তর রাখো। মানে ইন্টুইশন মানে হচ্ছে সাক্ষাৎ প্রতীতির মাধ্যমে প্রত্যক্ষ করা, ইন্টুইশনের মানে এটা হচ্ছে সেলফ এভিডেন্ট, ইররেজিস্টেবল অ্যান্ড যাকে সংশয় করা যায় না, সংশয়াতীত। এটা লক উত্তর হবে। 75-এর ডি হবে কারেক্ট আনসার। 76 কি করেছো বলো? হুইচ ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাটমস, পরমাণুর বৈশিষ্ট্য, হুইচ ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাটমস, 1 2 3 4 আছে, কোনটা করেছো বলো? কোনটা করেছো? নিত্য নিরংশ অনুমানযোগ্য মূর্ত, অনিত্য নিরবয়ব অনুমানযোগ্য নিষ্ক্রিয় অভৌত, নিত্য নিরবয়ব অনুমানযোগ্য ভৌত, আর নিত্য সাবয়ব নিরংশ প্রত্যক্ষযোগ্য। এটা তো সি আনসার হবে, তাই না? ট্রাই করেছো কি? হ্যাঁ ম্যাম, হ্যাঁ আমি করেছি, আমি এটা নিত্য করেছি। মানে হচ্ছে ইটার্নাল, নিরবয়ব যার কোনো অবয়ব থাকে না, পরমাণুর অস্তিত্ব অনুমানের দ্বারা সিদ্ধ হয়, এবং ভৌত মেটেরিয়াল। আমরা তো এটা জানি যে হচ্ছে তোমার হচ্ছে এই যে তোমার এই যে ডেমোক্রিটাস অ্যান্ড লিউকিপাস যারা পরমাণুবাদী, হ্যাঁ তারাও তো এটা স্বীকার করেছে, আবার বৈশেষিক দর্শনেও তো এটা স্বীকৃত। তো 76-এর কিন্তু তোমার সি কারেক্ট আনসার হবে, নিত্য নিরাবয়ব অনুমানযোগ্য এবং ভৌত। হ্যাঁ, 76-এর কিন্তু তোমার সি কারেক্ট আনসার হবে, 76-এর। জানি না চুপ করে গেলে কেন তোমরা। 76-এর পরে এবার 77।
এটা তোমরা বলবে। দ্য হিল হ্যাজ ফায়ার বিকজ অফ নো এবিলিটি, পর্বত বহ্নিমান প্রমেয়োত্তাৎ। হ্যাঁ, অ্যান এক্সাম্পল অফ হুইচ হেত্যাভাস? বাধিত হেত্যাভাস, সাধারণ অনৈকান্তিক হেত্যাভাস, সব্যভিচার হেত্যাভাস আর বিরুদ্ধ হেত্যাভাস। কোনটা করেছো? পর্বত বহ্নিমান প্রমেয়োত্তাৎ, এটা কোন প্রকার হেত্যাভাস? কি করেছো সবাই? বি। সাধারণ অনৈকান্তিক। বাকিরা? এটা সব্যভিচার হেত্যাভাস নয়? ম্যাম সব্যভিচার তো হচ্ছে সাধারণের দাঁড়াও আমি মানে একবার একটা। দেখি। বলো 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 বলো, তুমি বলো বলো, বলতে থাকো। ম্যাম সব্যভিচার হেত্যাভাসের তো একটা পার্ট হচ্ছে সাধারণ, আর সাধারণ তো সব ক্ষেত্রে যাবে, মানে পক্ষ বিপক্ষ আর সাধ্যা ভাবেও তো যাবে, এটা বি হবে সম্ভবত। দাঁড়াও আমি একবার চেক করে দেখিনি, আমি দেখিনি আসলে। আমি ভেবেছি যে তোমরা হেত্যাভাস গুলো পেরে গেছো সবটাই, আমি আর চেক করে দেখিনি। সদাবিচার সদাবিচার হেত্যাবাসের তিনটে পার্ট পাই: সাধারণ অনৈকান্তিক হেত্যাবাস, সাধারণ অনৈকান্তিক, অসাধারণ হ্যাঁ। হেত্যাবাস হুম। আর অনুপসংহারী পাচ্ছি। তো সেক্ষেত্রে হুম। তো আমরা সাধারণ অনৈকান্তিক হেত্যাবাসে যেখানে মানে পক্ষও থাকবে, সপক্ষও থাকবে, বিপক্ষেও থাকবে, তাহলে প্রমেয়ত্ব হেতুটা সেখানে পক্ষ সপক্ষ বিপক্ষ সবেতেই থাকছে হেতুটা, প্রমেয়ত্ব হেতুটা। ভুল তো বললাম আমি, সেক্ষেত্রে হ্যাঁ। সাধারণ অনৈকান্তিক হ্যাঁ, এটা সাধারণই হবে, সেক্ষেত্রে তাই না? সব্যভিচার হবে না তোমার এটা। কোনটা করেছো তোমরা বললে? সাধারণ অনৈকান্তিক হেত্যাভাস। বি করেছি ম্যাম। সাধারণ অনৈকান্তিক হেত্যাভাসই এটা হবে। ঠিক আছে, ভুল বললাম আমি। সব্যভিচার না, আমি বই খুলে দেখলাম, এই সব্যভিচার তো সবইতেই থাকবে, এটা হবে না। সাধারণ ম্যাম অনৈকান্তিক হেত্যাভাস হবে। হ্যাঁ বলো। বলছি ম্যাম, আপনি এই ক্লাসগুলো মানে হেত্যাভাস করিয়েছেন, মানে লাইভ ক্লাস আমি করেছি কিন্তু কিছুই বুঝিনি ম্যাম। মানে কখনো সময় হলে, আমি এমনি বলছি একটা প্রপোজাল, যে যদি আচ্ছা, কখনো সময় হয়, আমাদের শুধু হেত্যাভাসটা পারি না ম্যাম, বুঝতেই পারি না আমি একদম। না না, হেত্যাভাস সহজ বিষয়, হেত্যাভাস কোনো কঠিন বিষয় নয়। ঠিক আছে, আমি হেত্যাভাসটার উপরে ক্লাস নিয়ে নেবো। নোট ডাউন করে রাখো, যে যে বিষয়ের উপরে ক্লাসগুলো দরকার একটু নোট ডাউন করে রাখো, আমি করিয়ে দেবো এটা। এটা সাধারণ অনৈকান্তিক হেত্যাভাসই হবে, 77-এর বি আনসার হবে। 78, হোয়েন দ্য ডক্টর কজেস ইনস্ট্যান্ট ডেথ অফ দ্য ডাইং পার্সন বাই অ্যাডমিনিস্টারিং লিথাল ড্রাগস, ইটস কল্ড। যখন প্রাণঘাতী ওষুধ প্রয়োগ করে চিকিৎসক মৃত্যুমুখী ব্যক্তির তাৎক্ষণিক মৃত্যু ঘটান, তখন তাকে কি বলে? মার্ডার বলে, প্যাসিভ ইউথেনেশিয়া বলে, অ্যাক্টিভ ইউথেনেশিয়া বলে, না নান অফ দ্য অ্যাবাভ? কোনটা আনসার করেছো? সচেষ্ট সচেষ্ট সৌজন। আমার সি। তো মনে হচ্ছে এটা অ্যাক্টিভ ইউথেনেশিয়া হবে, এটা অ্যাক্টিভ ইউথেনেশিয়া হবে, অ্যাক্টিভ কারণ ইউনিট। একদম একদম সঙ্গে সঙ্গে মানে একটা প্রাণঘাতী ওষুধ হ্যাঁ প্রয়োগ অ্যাক্টিভ করে। করেছি। হ্যাঁ, এটা এটা তো অনেক জায়গায় মানে সিদ্ধও রয়েছে, স্বীকৃত রয়েছে। এটা 78-এর সি কারেক্ট আনসার হবে, অ্যাক্টিভ ইউথেনেশিয়া। এটার অ্যাক্টিভ ইউথেনেশিয়া ম্যাম কারেক্ট এটারই আনসার হবে। উল্টো অ্যান্সারটা ছিল একটু কালকে, প্যাসিভ ইউথেনেশিয়া। হ্যাঁ হ্যাঁ, প্যাসিভ চেষ্ট ছিল, যে ইউথেনেশিয়া। অনারোগ্য ব্যতীতে ওটা যেমন এমনি এমনি মরতে দেওয়া হচ্ছে স্বাভাবিকভাবে, ওটা হচ্ছে ঠিক, নিশ্চেষ্ট, আর কেউ যদি মেরে ফেলে দেয় সেটা হচ্ছে অ্যাক্টিভ সচেষ্ট। ইউথেনেশিয়া, অ্যাক্টিভ ইউথেনেশিয়া। ঠিক। 79, দ্য টাইপ অফ পারসেপচুয়াল নলেজ অফ ঘটত্ব হুইচ ইজ প্রডিউসড ইমিডিয়েটলি আফটার দ্য কন্ট্যাক্ট বিটুইন দ্য ঘট অ্যান্ড দ্য সেন্স অর্গান। কি হবে? বলেছিলাম আগের দিনই, ঘটের সঙ্গে ইন্দ্রিয় সন্নিকর্ষের পরক্ষণে সি ঘটত্বের যে করেছি ম্যাম। প্রত্যক্ষ হয়, সামান্য লক্ষ্য। সামান্য লক্ষণ সি প্রত্যক্ষের করেছি। মাধ্যমে আমাদের সামান্যের প্রত্যক্ষ হয় কোনো বস্তুর মধ্যে। 79 কিন্তু তোমার সি হচ্ছে কারেক্ট আনসার। 80, সাউন্ড ইজ ইটার্নাল বিকজ সাউন্ড ইজ আ কোয়ালিটি, ইট ইজ ইনফারেন্স, ইটার্নাল ইজ হেতু, সাধ্য, পক্ষ অ্যান্ড সপক্ষ। কি করেছো? সাধ্য করেছি। বি হ্যাঁ, করেছি ম্যাম, সাধ্যপদ। সাধ্যপদ। শব্দ নিত্য, কারণ হচ্ছে শব্দ একটি গুণ, শব্দ সাধ্যবাদ। ম্যাম এখানে শব্দ নিত্য সাধ্যপদ আর বলেছে নিত্য ম্যাম। সাধ্যপদ, শুধু নিত্য পদটা ম্যাম আছে, শব্দ পক্ষ হচ্ছে আর নিত্য তো সাধ্যপদ নিত্যটা হচ্ছে। তো সাধ্যই হচ্ছে ম্যাম। দাঁড়া আমি একবার দেখে নিই, দাঁড়াও। শব্দ ম্যাম নিত্য, আর একটা কারণ। কথা বলবো? হ্যাঁ বলো বলো। ম্যাম এটা যদি ম্যাম আমরা যে ওই যে নিরপেক্ষ ন্যায়ের যে যুক্তিগুলো গঠন করতে হয়, সেখানে আমরা জানি যে কারণের আগের বাক্য সিদ্ধান্ত হয়, যে শব্দ নিত্য, এটা যদি সিদ্ধান্ত হয় যে শব্দ হয় নিত্য, আর তাহলে শব্দ
হচ্ছে এস পদ, আর নিত্য হচ্ছে পি পদ, আর পি পদ মানেই তো সাধ্য পদ। ও ইটারনাল বলেছে তো। আচ্ছা আচ্ছা, আমি কন্টিনিউ শব্দ দেখছি, আমি তাই মাথা ঘুরে যাচ্ছে। আমি শব্দ ম্যাম তো আমরা তো কক্ষপথ। নিত্যই বলছি, খালি ও নিত্যই তুমি বলছি। নিত্য বলছো আর আমি শব্দ ভাবছি যে শব্দ পরীক্ষায় দিয়েছে, আমার মাথায় ঢুকে আছে শব্দ দিয়েছে। না না, ঠিক তো, নিত্য হচ্ছে সাধ্যপদ, তাই তো। আমি বারবার করে ভাবছি তোমরা কি করে বলছো যে শব্দ হচ্ছে সাধ্যপদ, মানে আমি ভাবছি শব্দ ভাবছি ভাবছি আমি, না না, নিত্য তো সাধ্যপদ, এটা তো কিছু বলারই নেই, নিত্য তো সাধ্যপদ। 80 নম্বরের হচ্ছে বি কারেক্ট আনসার। আমি ভেবেই যাচ্ছি কন্টিনিউ যে শব্দকে কি করে তোমরা সাধ্যপদ বলছো, শব্দ তো এখানে পক্ষপদ। ঠিক আছে, মেয়েকে স্কুল থেকে আনতে যাচ্ছি ম্যাম। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যাও যাও, ক্লাসটা রেকর্ডিং থাকবে। 80 নম্বরের উত্তর হবে তাহলে তোমার বি হচ্ছে সাধ্যপদ। হেতুপদ কোনটা? নিজেরাই বলো কোনটা। গুণ হবে। যেটা বাকি আছে গুণ হচ্ছে গুণ, গুণটাই হেতুপদ। কারণ বলে যেটা লেখা আছে, কারণ বলে যেটা থাকবে সেটাই তো সবসময় হেতু। ম্যাম আমার হেতু মানে আমার ম্যাম সমস্যাটা কি হচ্ছে, আমি ভেবেছি সব ঠিক এইচপি হবে, কিন্তু গোল করার সময় আমি ভুল করে দিয়েছি। আহা, ইস, আমি নিত্য। আমি ঠিক ওই নিরপেক্ষ ন্যায়ের গঠন করা হয়, আমি ওইটা থেকে কারণের আগের বাক্য সিদ্ধান্ত করেছি, তার মানে শব্দ হয় নিত্য, এস মানে হচ্ছে পক্ষ, টি হ্যাঁ, মানে তুমি হচ্ছে যদি সাধ্য। তুমি একদম যদি ঠিক ওই ভাবনা চিন্তা করেছি। অ্যারিস্টটলিয়ান লজিকেও বিষয়টা ভাবো, শব্দ নিত্য যদি সিদ্ধান্তই হয়, তাহলে সিদ্ধান্ত তো পক্ষ এবং সাধ্যপদ থাকে, সিদ্ধান্তে তো হেতুপদ থাকে না। কারণ দিয়ে যেটা থাকে সেটা সবসময় হেতুপদ হয়। শব্দ পক্ষ, নিত্য সাধ্য, নিত্য তো সাধ্যপদই হবে। ভুল হয়ে গেছে আসলে অভিজিতের। 80 নম্বরের বি হচ্ছে কারেক্ট আনসার, সাধ্যপদ। 81 নম্বর, বিবেকানন্দ ওয়াজ মনিস্ট, ডুয়ালিস্ট, পলিথিস্ট অ্যান্ড প্যান্থিস্ট। না, বিবেকানন্দ অদ্বৈতবাদী, বিবেকানন্দ মনিস্ট। এ হবে পড়েছো ম্যাম। এটা, পড়েছো? ম্যাম আমি করেছি অদ্বৈতবাদী। হ্যাঁ, মনিস্টি, মনিস্টি, বিবেকানন্দ একজন অদ্বৈতবাদী। আর প্র্যাকটিক্যাল বেদান্ত, হ্যাঁ, বিবেকানন্দের লেখা। তো হচ্ছে 81 নম্বরের এ হচ্ছে তোমার কারেক্ট এটাও আনসার। সিলেবাস বই। সেই সিলেবাস বহির্ভূত, কিন্তু ওই যে বললাম তুমি বলতে পারবে না আসলে সব জিনিসই, এই জন্য কম বেশি করে জেনে রাখা ভালো। একটু সিলেবাস বহির্ভূত, বিবেকানন্দ ওয়াজ ওইদিকে যে নারীবাদ দিয়েছিল, নারীবাদও তো সিলেবাস বই। সিলেবাস বহির্ভূত আসলে, অনেক সময় সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন হয়। যাই হোক, 81 নম্বরের হসপার্সটাও তো সিলেবাস বহির্ভূত। হসপার্সের হসপার্সের প্রশ্ন, একটা কোশ্চেন ছিল না? তাই হ্যাঁ, আমি ছিল দেখিনি, তো। দেখছি দাঁড়াও। হসপার্স দেখিনি তো। হারবার্ট স্পেন্সারের। ওটা হারবার্ট স্পেন্সার, না না, হসপার্স না, হারবার্ট হারবার্ট স্পেন্সার স্পেন্সার। আছে, হারবার্ট স্পেন্সার আছে, ওটাও সিলেবাস না, ওটা আছে, ওই পড়ার মধ্যেই হারবার্ট স্পেন্সার পড়ছে। আচ্ছা আচ্ছা, যাই হোক, 81 নম্বরের এ হচ্ছে তোমার কারেক্ট আনসার, মনিস্ট। 82 নাম্বার, অ্যাকর্ডিং টু, এইটা ভালো প্রশ্ন, এটা নো ডাউট ভালো প্রশ্ন, অনেকেই ভুল করে আসবে, কিন্তু আমি পড়িয়েছি ডেকার্টের রেকর্ডিং, যদি তোমরা শোনো তাহলে তোমরা এটা বুঝবে, আমি এটা খুব ভালো করে পড়িয়েছি। অ্যাকর্ডিং টু ডেকার্টস, ম্যান ফলস ইনটু এরার এসেনশিয়ালি বিকজ রিজন লিডস টু এরার, এক্সপেরিয়েন্স লিডস টু এরার, আওয়ার উইল লিডস টু এরার, প্যাশন লিডস টু এরার। বলো কি হবে উত্তর? আবার উইল লিডস টু এরর। ভেরি গুড, এটার কারেক্ট আনসার আওয়ার উইল লিডস টু এরার। রিজন কখনো আমাদের এরারে বা ভ্রমে আমাদের ভ্রমে পতিত করতে পারে না। এটা কিন্তু পরিষ্কার ভাবে লেখা আছে ওয়াই মেসির বইতে, এররের মধ্যে আওয়ার উইল লিডস টু এরার। আমাদের উইল হচ্ছে অসীম, ঠিক আছে। আমাদের উইল, আমাদের ইচ্ছা শক্তি আমাদের এররে পতিত করে বা ভ্রমে পতিত করে। এটার কারেক্ট আনসার অনেকেই ভুল করে আসবে, অনেকেই ভাববে যে রিজন লিডস টু এরার। ভালো প্রশ্ন এটা, এটা আওয়ার উইল লিডস টু এরার হবে, রিজন হবে না। এটা 82 সি হচ্ছে কারেক্ট আনসার। ডেকার্টের রেকর্ডিং গুলো শুনো তাহলে বুঝতে পারবে, আমি পড়িয়েছি আওয়ার উইল লিডস টু এরার। হ্যাঁ, 82 সি হচ্ছে কারেক্ট আনসার। 83, ন্যাচুরান্স কি বলবো আর, ইজ দ্য ডিকটাম অফ স্পিনোজা। 83 বি হচ্ছে তোমাদের কারেক্ট আনসার, 83 বি হচ্ছে কারেক্ট আনসার। 84, এসেইস পার্সিপি ইজ আ ডক্ট্রিন অফ কার, বলো, স্পিনোজা, লক, বার্কলে অ্যান্ড হিউম। বার্কলে। 84 সি হচ্ছে তোমাদের কারেক্ট আনসার। 85, সাংখ্য থিওরি অফ সৎকার্যবাদ says the effect is fully different from the cause. There is an invariable relationship between cause and effect could be produced from any cause, and the effect is pre-existed in the cause. বলো কি করেছো? ম্যাম ডিটা করেছি। ডিটাই হবে, দ্য এফেক্ট ইজ প্রি এক্সিস্টেড ইন দ্য কজ, অর্থাৎ কার্য কারণের মধ্যে অব্যক্ত রূপে বর্তমান থাকে। হ্যাঁ, 85 হচ্ছে ডি হচ্ছে তোমার কারেক্ট আনসার।
86 নাম্বার একই প্রশ্নের রিপিটেশন প্রায় বলতে গেলে। হ্যাঁ, কি অদ্ভুত ভাবে একই প্রশ্ন ওইভাবে ঘুরিয়ে দিয়েছে, ওখানে আগে আর একবারে ঘুরিয়ে দিয়েছে এখানে এইভাবে। হিউম্যান অ্যাকশন ইজ গুড অর ব্যাড জাজ বাই মেটাফিজিক্স, রিলিজিয়ান, এথিক্স অর লজিক। কি করেছো বলো? সি ম্যাম। সি হবে। এটা এটা একই ধরনের প্রশ্ন আগেও একবার করেছে, তাই না? সেই একই প্রশ্ন, রিপিটেড প্রশ্ন এটা, যে হচ্ছে ম্যাম তোমার কোশ্চেনই তো রিপিট হচ্ছে এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে। হ্যাঁ বাজেভাবে প্রশ্ন রিপিট হয়েছে, বাজেভাবে প্রশ্ন রিপিট হয়েছে। এটা এত বড় পরীক্ষায় কখনো হওয়াটা কাম্য নয়। অনেকগুলো প্রশ্ন এরকম রিপিট হয়েছে। হিউম্যান একটা অ্যাকশন ইজ, দুটো হতে পারে ম্যাম, একটা দুটো হতেই পারে, কিন্তু একটা দুটো হতে পারে, কিন্তু এত প্রশ্ন কি করে রিপিট হয়? ঠিক আছে, স্পিনোজার ওই কোশ্চেনটাও রিপিটেড প্রশ্ন, স্পিনোজার দ্রব্যের ওই সংজ্ঞাটা, ঠিক আছে, রিপিটেড প্রশ্ন দুবার। যাই হোক, 86 নম্বরের হিউম্যান অ্যাকশন ইজ গুড অর ব্যাড জাজ বাই এথিক্স, 86 সি হচ্ছে কারেক্ট আনসার। 87, এটা তো আগের দিনই আলোচনা হলো। অ্যাকর্ডিং টু লক ডিউরিং বার্থ মাইন্ড ইজ, কি হবে? সি ম্যাম, অলিখিত যারা হলে যারা সাদা কিছু হবে। পারবে না তারা এই প্রশ্নটা সঠিক করে দিয়ে আসবে। 87 নম্বরের কারেক্ট আনসার টাবুলা রাসা। টাবুলা রাসা মন হচ্ছে আমাদের সাদা কাগজের মতো থাকে। আমার মনে পড়ছে, এটাও আমি বলেছিলাম টাবুলা রাসা দেখে যেও, ইম্পর্টেন্ট। তারপরে এটাও বলেছিলাম 88 দ্য টার্ম ফিলোসফি মিনস, লাস্টের দিকে আলোচনা করেছিলাম, আমার মনে পড়ছে। লাভ ফর হিউম্যানিটি, লাভ ফর রেশনালিটি, লাভ ফর নলেজ অ্যান্ড লাভ ফর কমিউনিটি। কি করেছো? লাভ ফর নলেজ। লাভ ফর নলেজ, জ্ঞানের প্রতি অনুরাগ। ইস, 89 নাম্বার যে আমাকে প্রশ্ন দিয়েছে সে ভুল লিখেছে, ছি। এটাও আমি বলেছিলাম। মেটাফিজিক্স ডিলস অ্যাবাউট ভিজুয়াল ওয়ার্ল্ড, নমিনাল ওয়ার্ল্ড, অ্যাবস্ট্রাকশন অফ ওয়ার্ল্ড অ্যান্ড বিয়ন্ড ফিজিক্যাল ওয়ার্ল্ড। বিয়ন্ড ফিজিক্যাল ওয়ার্ল্ড ম্যাম। একদম তাই। ইস, কেউ ভুল করে এটা, বিশ্বের বিমূর্ততা, অ্যাবস্ট্রাকশন অফ ওয়ার্ল্ড না, বিয়ন্ড ফিজিক্যাল ওয়ার্ল্ড। তার মানেই তো তার নামটা মেটাফিজিক্স। মেটাফিজিক্স কথাটার মানে কি? ফিজিক্সের বাইরে, ফিজিক্যাল ওয়ার্ল্ডের বাইরে, বিয়ন্ড ফিজিক্যাল ওয়ার্ল্ড। নামের মধ্যেই তো এটা রয়েছে, মেটাফিজিক্স ডিলস উইথ বিয়ন্ড ম্যাম ফিজিক্যাল ওয়ার্ল্ড। আমরা কি? তো উপাদানটা পাই না, ওই জন্য জানতে পারি না। ভৌত জগতে থাকলে তো উপাদানটা পেতাম। একদম। কারণ তো এই কারণেই বলেছে মেটাফিজিক্স সম্পর্কে আমি জানতে পারি না, কারণ মেটাফিজিক্যাল ওয়ার্ল্ডের যে উপাদানগুলো সেগুলো আমরা ইন্দ্রিয়ের মাধ্যম দিয়ে পাই না, এই জন্য মেটাফিজিক্যাল ওয়ার্ল্ড সম্পর্কে আমি জানতে পারি না। খুব সোজা বিষয়ের প্রশ্ন দেখো, না পড়ার জন্য ভুল হয়ে গেছে। ঠিক ম্যাম আছে, হ্যাঁ ট্যাবুলা বলো। রাসা, এই শব্দটা কি ফ্রেঞ্চ শব্দ? দেখতে হবে। টাবুলা রাসা, টাবুলা রাসা ব্রিটিশ শব্দ হবে হয়তো, ঠিক আছে। ব্রিটিশ? কারণ কেন বলছি, কারণ কোজিটো আমি একটা, ওটা ফ্রেঞ্চ শব্দ। কেন বলছি টাবুলা রাসা, কেন বলছি, কারণ লক একজন ব্রিটিশ ফিলোসোফার ছিলেন। আর কোজিটো আর্গো কি ফ্রেঞ্চ? এই ফ্রেজটা, টাবুলা রাসা হচ্ছে ল্যাটিন ফ্রেজ, লিখে রাখো। টাবুলা ল্যাটিন, রাসা হচ্ছে ল্যাটিন কগিটো ফ্রেজ। আর্গো সাম ল্যাটিন। হ্যাঁ, টাবুলা রাসা কিন্তু ল্যাটিন ফ্রেজ, ল্যাটিন শব্দ টাবুলা আর রাসা। কোজিটো? কোজিটো আমি বলে ল্যাটিন। দিয়েছিলাম তো, কোজিটো ল্যাটিন ওয়ার্ড বলেছিলাম, দাঁড়াও। কোজিটো আর্গো সাম হচ্ছে তোমার ল্যাটিন। আই থিংক দেয়ারফর আই কোগিটো হ্যাভ আর্গো কোজিটো। সাম ম্যাম, কোগিটো আর্গো সাম ওটাই তো হচ্ছে ল্যাটিন শব্দ। হ্যাঁ, ল্যাটিন শব্দ। কোজিটো আর্গো সামও ল্যাটিন শব্দ, আর টাবুলা রাসা ল্যাটিন শব্দ, দুটোই ল্যাটিন শব্দ। তাহলে আর লাস্টেরটা একটু আলোচনা করে নিই, দাঁড়াও। লাস্টেরটা হচ্ছে এই যে 90। ইস, কি অবস্থা! Logic is a subject which stress upon the fact, the argument, both fact and argument, neither fact not the argument. কি হবে? লজিকের ক্লাসে আমি চিৎকার করে করে বলেছি, ধরো লজিক কি নিয়ে বি আলোচনা। হবে, বি। অবশ্যই বি উত্তর হবে। লজিকের মেন প্রতিপাদ্য বিষয় যুক্তি, কোনো ফ্যাক্ট নয়, প্রমাণ তর্ক এগুলো কিছু নয়। প্রমাণ শুধু শুধু তর্ক, দ্য আর্গুমেন্ট, আর্গুমেন্ট যুক্তি। লজিকের মেন প্রতিপাদ্য বিষয়, লজিক ইজ আ সাবজেক্ট উইথ স্ট্রেস আপন দ্য আর্গুমেন্ট। লজিক আর্গুমেন্টের উপরে হয়, যুক্তির উপরে হয়। ইস, যে দিয়েছে সে ভুল উত্তর দিয়েছে। বোথ ফ্যাক্ট অ্যান্ড আর্গুমেন্ট না, লজিকের মেন প্রতিপাদ্য বিষয়। আইএম কপির বইতে প্রথম পেজে খুব স্পষ্ট আকারে লেখা আছে, লজিকের মেন প্রতিপাদ্য বিষয় হচ্ছে আর্গুমেন্ট বা যুক্তি। ঠিক আছে, প্রমাণ কখনোই নয়। ভুল হয়েছে আনসার, ফ্যাক্ট হবে না এটা। যারা যারা অনেকে করেছো হয়তো দা ফ্যাক্ট অ্যান্ড আর্গুমেন্ট, প্রমাণ দেখে করেছো যে লজিকের মেন প্রতিপাদ্য বিষয় প্রমাণ হতে পারে না, লজিকের মেন প্রতিপাদ্য বিষয় আর্গুমেন্ট। 90 এর বি হচ্ছে তোমার কারেক্ট আনসার। হলো? করেছো? বুঝতে কতগুলো ঠিক হলো সবার? সব তো মিলিয়ে নিলে ধরো
কতগুলো ঠিক হলো বলো এবার নিজেদের? ম্যাম ৭৯টার মতো করেছিলাম, তার মধ্যে হচ্ছে ওই ৮টা ৯টা মতো ভুল হয়েছে আমার। ৭৯টা করেছিলে 90 এর মধ্যে? হ্যাঁ হ্যাঁ তার মানে 90 এর মধ্যে আমি ধরছি 70টা কারেক্ট হয়েছে, 70টা ঠিক হয়েছে। হ্যাঁ ম্যাম, ওই ৭৯টার মধ্যে ওই ৮টা ৯টা মতো ভুল, এবার ওর জন্য তো ওই কত ৫-৬ কাটা যাবে, ওই ধরেন, হ্যাঁ ৭০ই ধরেন ওরা। 70-এ দেখো, এইবার আমি একটু আলোচনা করি যে অনেকের মনে হয়েছে প্রশ্ন সোজা, কিন্তু অনেকেই উত্তর করতে পারেনি। ঠিক আছে, মানে একটা স্ট্যান্ডার্ড ওই 70-75 অব্দি হয়তো সবাই যাবে, বা কাট অফ হয়তো বা যেতে পারে। কাট অফ তো আর আমি নির্ধারণ করব না, সুতরাং আমার এটা বলার জায়গাই নেই। আর যারা বলে তারা একদম ভুল কথা বলে। ঠিক আছে, সবাই যেমন পরীক্ষা দিয়েছে তার লেভেল স্ট্যান্ডার্ড অনুযায়ী কাট অফ নির্ধারিত হবে। হ্যাঁ, যতই মনে হচ্ছে না কেন যে প্রশ্ন ভীষণ সহজ ছিল, হ্যাঁ একটাই জায়গাতে এসে সবাই থেকে গেছে, যে হচ্ছে পড়াশোনাটা ঠিক মতো করে ওঠা হয়নি। আরো একটুখানি করা হলে খুব ভালো হতো, আর একটুখানি পড়াশোনা করাটা দরকার ছিল। ঠিক আছে, ওইটা হলে আমি হয়তো পাশ করে বেরিয়ে যেতাম, যেটা সবার বক্তব্য। হ্যাঁ, তো আমাদের আলোচনা মোটামুটি ভাবে হলো। যদি 2-3টে প্রশ্নের একটা ডাউট রয়েছে, যেটা আমি ডাউট ক্লিয়ার করে, আগের দিনের প্রশ্নপত্র আমার আর খুলেই দেখা হয়নি। ঠিক আছে, 2-3টে প্রশ্নের ডাউট রয়েছে, যেটা দেখে নেক্সট দিন আমরা ক্লাসে আলোচনা করে দেবো। নেক্সট দিনের ক্লাসে আলোচনা হয়ে যাবে ওই 2-3টে প্রশ্ন। আমি ইউটিউবে লিখে দেবো কমেন্টে যে 2-3টে প্রশ্নতে ডাউট ছিল। ঠিক আছে, বাট বাকি ইন জেনারেল সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমি করে দিলাম। হ্যাঁ, এর থেকে একটাই জিনিস প্রতিপন্ন হয় যে পড়াশোনা করো। সুইটি কিছু ওইটা বলবে? ওইটা আপনি কি বলেছিলেন, বুদ্ধি বলেছিলেন তো, যুক্তিবাদকে কেন্দ্র করে সামাজিক তত্ত্ব, সামাজিক ধারণা, বুদ্ধি, আবেগ, ওখানে বুদ্ধি বলেছিলেন তো ওটা? কোন প্রশ্ন? ইংরাজিতে একটুখানি বলো প্রশ্নটা। রেশনালিজম ফোকাস আপন সোশ্যাল ফ্যাক্ট, হ্যাঁ, সোশ্যাল। রিজন 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 কারেক্ট আনসার হবে। হ্যাঁ, রিজন কারেক্ট আনসার হবে ওটা। আচ্ছা, অবশ্যই র্যাশনালিজম ফোকাস করে, রিজনের উপরে ফোকাস করে। রিজন ইজ দ্য অনলি সোর্স অফ নলেজ, র্যাশনালিজম তো তাই বলে, তাই নয় কি? তাহলে মোটামুটি আমাদের আনসার বা পরীক্ষা দিয়ে এটা মনে হলো যে আগামী 6 মাসের মধ্যে যদি কোনো ভালো পরীক্ষা হয়, আমাদের তার জন্য এখন থেকে পড়াশোনা করতে হবে। ওই রকম ওইখানে গিয়ে কোনো কিছু হবে না। ঠিক আছে, তো আরেকটুখানি ভালো করে পড়াশোনাটা করা যাক, যে যে বিষয়গুলো হয়নি। আর সাইকোলজি, সোশ্যাল, পলিটিক্যালটা আমি আরেকবার করে রিভাইজ করিয়ে দিতে চাই, যাতে আপকামিং এসএলএসটি তে, হ্যাঁ এটা কিন্তু আমি অবশ্যই বলছি, আপকামিং যে এসএলএসটি পরীক্ষা হবে তার স্ট্যান্ডার্ড থেকে এটার থেকে কিন্তু অনেক উন্নত মানের হবে। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই বলা যায়। কোশ্চেনের মান খুবই খারাপ এটা বলার জায়গাতেই আমি নেই, কারোর কোনো একজন ভালো প্রফেসররা প্রশ্ন করেছেন তাকে সংশয় করার মতো জায়গায় আমি নেই। তারা অনেক উঁচু স্তরে পড়েন, তারা দেখে শুনেই প্রশ্ন করেছেন। বাট যে 2-3টে প্রশ্নের রিপিটেশন এগুলো হয়েছে, বাট সেই রিপিটেশন গুলো হওয়া কখনোই কাম্য ছিল না। অনেক প্রশ্ন খুব ভালো ভালো প্রশ্ন হয়েছে, আবার অনেক প্রশ্নের মান হয়তো একটু কম বেশি হয়েছে। যাই হোক, অনেকদিন বাদে ভালো একটা পরীক্ষা হলো, এটা অনেক বেশি বড় জায়গা। তা এখন থেকে যদি আমরা সবাই খাটাখাটনি করতে শুরু করি, একটু পড়াশোনা করতে শুরু করি, নেক্সট পরীক্ষা যে অনেকটা ভালো হবে, এটা এটা বলাই যায়। সুতরাং সমস্ত পেপারের ওপর ইকুয়ালি গুরুত্ব দিয়ে, আর বারবার করে এই যে সিলেবাস বহির্ভূত প্রশ্ন, না বহির্ভূত না, সবটাই হয়তো কোনো না কোনো ভাবে রিলেটেড প্রশ্ন করা হয়েছে, তুমি কোনোটাই সিলেবাস বহির্ভূত বলতে পারবে না। হ্যাঁ, একদম পার্টিকুলারলি সবকিছুই সিলেবাসের মধ্যে লেখা থাকবে আর সেটাই আমি শুধুমাত্র পড়বো, সেটা হবে না। ভেবে দেখো যে ডলি ম্যাম কিন্তু তোমাদের ফেমিনিজমের উপরে ক্লাস নিয়েছিলেন, ফেমিনিজমের ক্লাস ছিল তোমাদের কাছে। ঠিক আছে, হয়তো তোমরা শোনোনি, তোমরা হয়তো মনে করেছো যে ফেমিনিজম আমার পড়ার দরকার নেই, কিন্তু ফেমিনিজম থেকে প্রশ্ন দিয়েছে। প্র্যাকটিক্যাল এথিক্স এর মধ্যে পড়ছে ফেমিনিজম, প্রশ্ন দিয়েছে। হ্যাঁ, মাল্টিকালচারালিজম টপিকটা তুলে দিয়েছে, কারণ এটা ভেরি ইম্পর্টেন্ট এখনকার দিনে মাল্টিকালচারালিজমের এই টপিকটা। ঠিক আছে, তো সব জিনিসই ঘুরে ফিরে একটুখানি দেখতে হবে, একটুখানি পড়তে হবে। আর আগামী 6 মাস খুবই মনোযোগ দিয়ে পড়তে হবে। ওই ছোটখাটো ব্যাপার পরিবারে কি হলো ওগুলো দেখে হবে না, কারণ অ্যাট লাস্ট তোমাদের চাকরি পেতে হবে, প্রতিষ্ঠিত হতে হবে, এবং প্রতিষ্ঠিত হওয়ার জন্য আগামী 6 মাসের মধ্যে যা করার তোমাদের তাই করতে হবে। আরো লেভেলের আপ টু দা লেভেল আরো পড়াশোনা করতে হবে। অভিজিৎ আরো 10টা 15টা প্রশ্ন এর পরের বার ঠিক করে আসতে হবে, যেটা ভুল হয়ে গেছে সেটাকে ঠিক করে আসতে হবে। তার জন্য আরো ক্লাসগুলো ভালো করে শোনা, রেকর্ডিং ভালো করে শোনা, মন দিয়ে ভালো করে বই পড়া, নোটপত্র ছেড়ে দাও, মক টেস্ট দেওয়া ছেড়ে দাও। আমি কিন্তু আবারও বলছি, নোটপত্রকে ছেড়ে দাও, দূরে সরিয়ে দাও, মক টেস্ট দেওয়া সরিয়ে দাও।
ঠিক আছে, হবে না। তোমাকে আগে কিন্তু তোমাকে বই পড়তে হবে ভালো করে। আমিও বারবার বারবার করে জিনিসগুলোকে আরেকবার করে রিভাইজ করে দেওয়ার চেষ্টা করব, সমস্ত বিষয়, বিশেষ করে সাইকোলজি এবং সোশ্যাল পলিটিক্যাল ফিলোসফি রিভাইজ করে দেওয়ার চেষ্টা করব। ইন্ডিয়ান ওয়েস্টার্নে মোটামুটি তোমরা রেডি। ইন্ডিয়ান ওয়েস্টার্ন নিয়ে খুব একটা বেশি চাপ নেই, চাপ হবেও না। লজিকের সমস্ত রকম রেকর্ডিং অ্যাপে দেওয়া আছে। প্রতিদিন একটা নির্দিষ্ট নিয়ম করে লজিকের ক্লাসগুলো শোনো, হ্যাঁ, তাহলে লজিকের কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। আর সাইকোলজি সোশ্যাল পলিটিক্যাল আমি আরেকবার দেখে নিচ্ছি পুরো তোমাকে বিষয়টা। একটা রিকোয়েস্ট করবো, বলো। বলছি তুমি এথিক্স গুলো ওরকম ভাবে বলে দেবে যেরকম ইন্ডিয়ান ওয়েস্টার্নটা বলেছো, মানে ওরকম ধরে ধরে কিছুটা হলেও কোনগুলো কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট। কোনগুলো জায়গায় ইম্পর্টেন্ট, আচ্ছা ঠিক আছে, করে দেওয়া যাবে। যদিও এথিক্সের ক্লাস, ম্যাম সব হ্যাঁ অনেক ক্লাস আমাদের হয়েছে, কিন্তু এই লাস্ট মানে যে পরীক্ষার আগের দিন রাতে আর সকালে যে ইন্ডিয়ান আর ওয়েস্টার্নের যে ক্লাসটা নিয়েছেন, মারাত্মক সবার কাছে মানে ইয়ে হয়েছে আর কি। ওরকম ক্লাস হেল্পফুল হয়ে গেছে প্রত্যেক ক্লাসটা। টপিকের উপরে একবার করে হোক ম্যাম, আচ্ছা প্রত্যেকটা ঠিক আছে, টপিকের উপরে। প্রত্যেকটা টপিকের ওপর। আমি এটা ঠিকও হ্যাঁ ম্যাম, বলেছি খুব যে ভালো হয়। সবসময় তো কি বলতো, সব জিনিস তো সবসময় মাথায় থাকে না। সত্যি সত্যি এইবার প্রত্যেকটা টপিকের ওপর ওরকম আমাদের ক্লাস হবে। নেটসেটেরও প্রত্যেকটা ইউনিটের ওপর ওরকম ক্লাস হবে নেটসেট পরীক্ষার আগে আগে, ঠিক আছে। এবং সেটা হবে 1-2 সপ্তাহ আগে আগে, যাতে স্টুডেন্টরা আরেকটু সময় পায়। আসলে সব জিনিস তো সবসময় মাথায় আসে না। হট করে মনে হলো যে পুরো বিষয়টা যদি একদিনে বলে দেওয়া যায়, হ্যাঁ, তাহলে অনেক হেল্পফুল হবে। এবং সত্যি সত্যিই সেটা হেল্পফুল হলো। সত্যি সত্যি ওয়েস্টার্ন ফিলোসফি এবং ইন্ডিয়ান ফিলোসফির ক্লাসটা ভীষণ ভীষণ হেল্পফুল হয়েছে। আর বাকিও আমি এরকমই আরো একটুখানি আলোচনা করে দিলে বিষয়গুলো তোমাদের রপ্ত হয়ে যাবে, আমি চেষ্টা করব। আর সাইকোলজির পুরো বিষয়ের উপরে আলাদা ক্লাস নিতে, সোশ্যাল পলিটিক্যাল আলাদা, নেটের প্রত্যেকটা ইউনিটে আলাদা আলাদা এরকম যদি ক্লাস নেওয়া যায়, তাহলেও সেটা তোমাদের জন্য ভীষণ হেল্পফুল হবে। আমি এটা বুঝতে পেরেছি অনেকদিন বাদে, ধরো। ঠিক আছে, নিশ্চয়ই সেই ক্লাসগুলো হবে। তোমরা ইমিডিয়েটলি পড়াশোনা শুরু করো, ঠিক আছে, ইমিডিয়েটলি পড়াশোনা শুরু করো। শোনাই হয়নি, যে শোনেনি, বোনের বিয়ে করলে আর হবে না। বোনের বিয়ে, বাড়ির প্রবলেম, তার জন্য আমার পড়া হয়নি, হ্যাঁ, বিভিন্ন ধরনের অজুহাত তো তুমি নিজেকে দিতে পারো, আর কাকে দিতে পারো, তাই না? এবং সেই অজুহাতের জন্য কিন্তু তুমি নিজেই আখেরে সাফার করবে, অন্যজন কিন্তু সাফার করবে না। বরং অন্যজন তোমাকে আঘাত করে বিট করে বেরিয়ে চলে যাবে সামনে, সে চাকরিটা পেয়ে যাবে। চাকরির জায়গা না এটা, ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা। এই জন্য তো বারবার করে বলছি, অনেকদিন থেকেই পড়াশোনা করাটার দরকার ছিল সবার জন্যই, তাই না? এখন আফসোস হচ্ছে, অনেকের চরম আফসোস হচ্ছে, আরেকটু পড়া উচিত ছিল গত 3 মাসে, তাহলে হয়তো অনেকটা বেরিয়ে যাওয়া যেত। যাই হোক, ঠিক আছে, পরের বার খুব ভালো হবে এই আশা রাখছি। যাই হোক, আজকে ক্লাসের রেকর্ডিংটা এখানে স্টপ করছি। আজকের ক্লাসের রেকর্ডিংটা ইউটিউবে যাবে, দেখে নেবে তোমরা সবাই কটা কটা করে উত্তর প্রশ্ন ঠিক হয়েছে। আর নেক্সট পরীক্ষার জন্য কিভাবে প্রিপারেশন নেবে, হ্যাঁ, নতুন স্টুডেন্টসরা, পুরোনো স্টুডেন্টসদের নিয়ে আমার কোনো বক্তব্য নেই, নতুন স্টুডেন্টসরা কিভাবে প্রিপারেশন নেবে আমি নেক্সট ক্লাসে নিশ্চয়ই তোমাদের আলোচনা করে দেবো। যে আগামী 6 মাসের যদি আরেকটা সামনে আপকামিং এসএলএসটি পরীক্ষা হয়, সেখানে কিভাবে তোমরা প্রস্তুতি নেবে, হ্যাঁ, প্রস্তুতি নেওয়ার পদ্ধতিটা তোমাদের কিভাবে হবে। পুরোনো স্টুডেন্টস না, যারা নতুন স্টুডেন্ট জয়েন করতে চাইছে ক্লাসের জন্য, আমি তাদের জন্য অবশ্যই বলে দেবো, নেক্সট ক্লাসে আলোচনা করে দেবো। আজকে ক্লাস রেকর্ডিংটা এখানে স্টপ করছি।